শুনতে পাচ্ছিস ভালো? হুম, হুম। ওকে। ল্যাপটপ চার্জার লাগানো? হ্যাঁ। ঠিক আছে। ফোনে চার্জ আছে না? হুম, ওকে। হেডফোনস লাগিয়ে নিয়েছিস? নোটবুক খুলে নিয়েছিস? হুম, ওকে। আর ভিডিও ক্লিয়ার আছে? হুম, হুম। আচ্ছা। জানি আজকে ডিসেম্বরের 25 ডিসেম্বর, তাও তোকে পড়তে হচ্ছে, বাট কি করবি, উই আর লিটল লেট অন দ্য সিলেবাস। না, তো এখন কিছু নেই। আচ্ছা আচ্ছা, তুই একটা কাজ কর, তুই এখানে আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছিস না। তুই এখানে তোর ওই হুম, পার্সোনাল আইকনে ক্লিক কর। এর পাশে পাশে, হ্যাঁ। এবার এখানে দেখ, তুই প্রেজেন্টেশন বলে একটা পাবি সবার নিচে। পিন দিস। আজকে দেখাচ্ছে না কেন? হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছিস, বাস। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আজকে অ্যারেস দিয়ে শুরু করা যাক। তুই শুধু আমাকে বল, তুই কি দেখার সময় পেয়েছিলি ওই ভিডিওগুলো? না, না, ভিডিওটা দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে তাহলে একটু লিখতে হবে, যেহেতু আজকে প্রথম হুম, অ্যারে ক্লাস, তাই একটু লিখে নি সেইগুলো। আচ্ছা। তো এটা কপি করার আগে এটা জাস্ট একটু বুঝে নে, এটা লেখার দরকার নেই, এটা জাস্ট একটু বুঝে নে। সেটা হচ্ছে আমাদের অ্যারে কেন দরকার লাগে প্রথমত। তো সব থেকে বড় রিজন কেন আমাদের অ্যারে পড়তে হবে সেটা হচ্ছে সিলেবাসে আছে, এটা পড়লে আমরা মার্কস পাবো, এক হুম, নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যারে আমাদের কাজটা একটু সুবিধা করে। কিরকম ভাবে সুবিধা করে, একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরে নে, তুই এর আগে যখন আমি সবার প্রথমে তোকে প্রোগ্রাম লেখা শুরু করিয়েছিলাম, তখন তুই দেখেছিলি ওই প্রোগ্রামটা আমরা করেছিলাম যেখানে আমরা ইউজার থেকে তার 3টে সাবজেক্টের মার্কস চাইতাম, চাওয়ার হুম, পরে সেটা টোটাল আর সেটার অ্যাভারেজ ক্যালকুলেট করতাম। মনে পড়ছে প্রোগ্রামটা? হুম। হ্যাঁ। আচ্ছা। তো এবার ধরে নে, এই স্কুল নাম্বার ওয়ানে যে স্টুডেন্টরা পড়ে সেই স্টুডেন্টদের ধরে নে 4টে সাবজেক্ট। ওকে। আচ্ছা। তো আমরা ওই প্রোগ্রামের মধ্যে ওই 4টে সাবজেক্টের মার্কস আমরা কিসের মধ্যে রাখতাম? 4টে ডিফারেন্ট, চারটে ডিফারেন্ট মার্কস, চারটে ডিফারেন্ট ভেরিয়েবলস এর মধ্যে। ভ্যারিয়েবলস। 4টে ডিফারেন্ট ভেরিয়েবলস এর মধ্যে রাখতাম। তো এই স্কুল নাম্বার ওয়ানে আমি ধরে নিচ্ছি কি এখানে যারা পড়ে তারা সব বাচ্চারা তোর 4টে সাবজেক্ট পড়ে। তো তাহলে তুই এরকম ভাবে ডাবল, হ্যাঁ, তো ধরে নিলাম ডাবলে সবাই মার্কস পাচ্ছে, তো তুই ডাবল M1, ডাবল M2, M3, M4 এইভাবে তুই তোর 4টে ভেরিয়েবল ডিক্লেয়ার করবি, আর তার মধ্যে তুই মার্কসটা ইনপুট নিবি, রাইট? তারপরে তুই এটা টোটাল আর তোর কি বলবো, অ্যাভারেজ, এগুলো সব তুই ক্যালকুলেট করতে পারবি। এখানে জাস্ট কয়েকটা এই জিনিসটা লিখে নি তোর। আর তারপর যদি তোকে টোটাল ক্যালকুলেট করতে হয় তুই কি করবি, তুই এই 4টে মার্কস কে অ্যাড করবি। আমি টি বলে নাম দিচ্ছি, জায়গার একটু অভাব আছে বলে। M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। আর তারপরে তুই অ্যাভারেজ জানিস, T/4 দিয়ে তুই ক্যালকুলেট করবি। এবার ধরে নে স্কুল নাম্বার টুতে তোর এই স্টুডেন্ট, এখানে যে স্টুডেন্টরা পড়ে, এই স্টুডেন্টরা ধরে নে তোর 6টা সাবজেক্টে তোর কি বলবো পড়ে, 6টা সাবজেক্ট সাপোজ এদের আছে। তাহলে কি আমরা যদি সেই অ্যাপ্রোচটা ফলো করি, এদের জন্য আমাদেরকে একটা সেপারেট প্রোগ্রাম বানাতে হবে না? কারণ আমাদের আগের হুম, প্রোগ্রামটা শুধু 4টে মার্কস নিয়ে ডিল করছিল, আর এই 4টে মার্কসেরও টোটাল আর অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারতো। বাট এখানে তো এটা 6টা সাবজেক্ট পড়ে, তো হেন্স আমার 6টা ভেরিয়েবল লাগবে। তো M1, M2, M6 হলো। এরপর আমাকে যদি টোটাল ক্যালকুলেট করতে হয়, আমরা এইভাবে ক্যালকুলেট করব। ডাবল টি ইকুয়ালস M1 প্লাস ডট 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 প্লাস M6। আর তারপরে ডাবল অ্যাভারেজ, যেটা আমি এতে রাখছি, এখানেও অ্যাভারেজ ক্যালকুলেট করে দেখাতাম, but এখানেই বলে দেখাতে পারলাম না। এটা আমার হবে হচ্ছে T/6। সিমিলারলি স্কুল নাম্বার থ্রিতে যদি এই স্টুডেন্টটা 3টে সাবজেক্ট পড়ে, তাহলে লাইকওয়াইজ আমরা টি এর মধ্যে তোর 3টে সাবজেক্টের মার্কস অ্যাড করব। হুম। আর তারপরে অ্যাভারেজটা যখন আমাদেরকে বের করতে হবে, তখন আমরা টি কে তোর 3 দিয়ে ডিভাইড করবো, যাতে আমার অ্যাভারেজটা বেরিয়ে যাবে। এবার তুই আমাকে একটা কথা বল, এই 3টে প্রোগ্রামের মধ্যে তুই কিছু সিমিলারিটি দেখতে পাচ্ছিস? ফর এক্সাম্পল, আমরা এখানে এই 3টে প্রোগ্রামে যে জিনিসটা ক্যালকুলেট করছি, এসেনশিয়ালি হুম, সেই জিনিসটা সেম না? আমরা প্রত্যেকটা হুম। স্কুলের জন্য 3টে প্রোগ্রাম সাপ্লাই করেছি, 3টে ডিফারেন্ট স্কুলের। যে 3টে প্রোগ্রাম সেই টোটাল ক্যালকুলেট করছে, টোটাল মার্কস, আর আর এভারেজ। ক্যালকুলেট করছে। এবার তুই যদি ফর্মুলাটা একটু ভালো করে দেখিস, তাহলে তুই কি দেখছিস,
যদি 4টে সাবজেক্ট পড়ে তাহলে 4টে সাবজেক্টের মার্কস তুই টি এর মধ্যে অ্যাড করছিস, অ্যাভারেজ ক্যালকুলেট করার সময় 4 দিয়ে টি কে ডিভাইড করছিস। 6টা সাবজেক্ট পড়লে 6টা সাবজেক্টের মার্কস অ্যাড করছিস, আর অ্যাভারেজ ক্যালকুলেট করার সময় টি কে 6 দিয়ে 6 ডিভাইড দিয়ে করছিস। তো এসেনশিয়ালি দিস 3 প্রোগ্রামস আর এসেনশিয়ালি দ্য সেম থিং। টোটাল মার্কস ক্যালকুলেট হবে আর তোর অ্যাভারেজ মার্কস ক্যালকুলেট হবে। বাট যেহেতু এরা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টস পড়ে এই 3টে স্কুলে, সেই কারণে আমাদেরকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল দিয়ে প্রোগ্রাম লিখতে হয়। Now, this is not a very good practical approach. কেন? কারণ আমাকে 3টে ডিফারেন্ট স্কুলের জন্য 3টে ডিফারেন্ট প্রোগ্রাম মেনটেন করতে হচ্ছে। Wouldn't it be better if we had just one generic program that could solve the issues of both these, all three of these schools? ভালো হতো না? একটাই প্রোগ্রাম যেটা আমি 3টে স্কুলকেই সাপ্লাই করলাম, আর 3টে স্কুলই সেটা ইউজ করে তোর টোটাল মার্কস আর অ্যাভারেজ মার্কস ক্যালকুলেট করে নিতে পারলো। আমাদেরও তোর টাইম বাঁচবে জিনিসটাকে প্রোগ্রাম করতে। মোরওভার এটা হতেই পারে এই 3টে স্কুলকে যে আমি 3টে ডিফারেন্ট প্রোগ্রাম দিয়েছি তার মধ্যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে এরর বেরোলো, তাহলে আমাকে এররটা তো তোমাকে 3 জায়গায় খুঁজতে হচ্ছে। বাট আমি যদি একটা জেনারিক প্রোগ্রাম লিখি, জেনারিক প্রোগ্রামটা কিভাবে কাজ করবে? তো জিনিসটা আমি এখানে কোড লিখছি না, এখানে কি করবে সেটা আমি লিখছি। তো এখানে এই 3টে ডিফারেন্ট স্কুলের মধ্যে ভ্যারি কি হচ্ছে, হোয়াট ইজ দ্য ভেরিয়েবল, কি চেঞ্জ হচ্ছে? ক্যালকুলেশন অফ টোটাল চেঞ্জ, মানে টোটাল ক্যালকুলেশন চেঞ্জ হচ্ছে, অ্যাভারেজ ক্যালকুলেশন চেঞ্জ হচ্ছে, নাকি কি চেঞ্জ হচ্ছে? তোর কি মনে হয়? টোটালটাও চেঞ্জ হচ্ছে, আচ্ছা, ক্যালকুলেশন চেঞ্জ হচ্ছে, আর মেইনলি কি চেঞ্জ হচ্ছে? কতগুলো সাবজেক্ট তারা পড়ছে এটা। সাবজেক্ট। হ্যাঁ। আমি যদি তোর জেনারিক প্রোগ্রামের মধ্যে এরকম একটা জিনিস করি, আমি ইউজার থেকে তার নাম্বার অফ সাবজেক্টসটা চেয়ে নিলাম, যে কতগুলো সাবজেক্ট তোর কি বলবো পড়ে, ঠিক আছে? নাম্বার অফ সাবজেক্ট সাপোজ ও এন্টার করলো একটা ভেরিয়েবলে, ধরে নে হচ্ছে এন, এন এর ভ্যালু সাপোজ 4 হলো। তো তাহলে আমি 4বার ইউজার থেকে 4টে মার্কস ইনপুট নিতে পারি। হুম আস্ক এন মার্কস, আর তারপরে এই 4টে মার্ক, এই এন খানা মার্কস ইনপুট নেওয়ার পরে আমি টোটাল আর অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি। আর এই 3টে স্কুলের জন্যই এই পার্টিকুলার জেনারিক প্রোগ্রাম কাজ করবে। স্কুল 1 মার্কস ক্যালকুলেশনের সময় এন এর ভ্যালুটা 4 সাপ্লাই করবে, স্কুল 2 মার্কস ক্যালকুলেশনের সময় এন এর ভ্যালু 6 সাপ্লাই করবে, আর স্কুল 3 3 সাপ্লাই করবে। তাহলে একটাই প্রোগ্রাম 3টে স্কুলকে ক্যাটার করছে। ইনফ্যাক্ট এমনও তো হতে পারে কি তুই শুধু এই 3টে স্কুলের কি নিজের প্রোগ্রাম প্রোভাইড করিস না, তোর কাছে প্রচুর কন্ট্রাক্ট আছে তোর বিভিন্ন স্কুলের। তাহলে একটা প্রোগ্রাম তুই যদি সবাইকে দিতে পারিস তাহলে অবভিয়াসলি তোর টাইমও বাড়ছে, তোর খাটনিও বাড়ছে, বাট তোর প্রফিট বাড়ছে। Therefore, for following these kinds of approaches, we require a single variable that is capable of storing multiple values. এখানে আমরা যে ভেরিয়েবল গুলোকে লিখেছি, যেরকম M1, M2, এরা অ্যাট এ টাইম কটা ভ্যালু স্টোর করতে পারে? ফর এক্সাম্পল, আমি যদি M1 এর মধ্যে 1 স্টোর করি, তারপরে যদি আমি M1 এর মধ্যে আবার 5 স্টোর করি, তাহলে বলতো M1 এর ফাইনাল ভ্যালু কি হবে? 1, 5 নাকি বোথ 1 and 5? 5। একদম 5 হবে। অনলি দ্য ফাইনাল অ্যাসাইনমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ভেরিয়েবল। তার মানে কি দিস ভেরিয়েবল কেপেবল অফ স্টোরিং অনলি ওয়ান ভ্যালু, whereas arrays are a kind of variable that can store multiple values. In fact, তুই arrays কে তোর পেন্সিল বক্সের মতন ইমাজিন করতে পারিস। Your pencil box has different slots. তোর কি পেন্সিল বক্স ইউজ করিস? চেনওয়ালা পেন্সিল ব্যাগ। পেন্সিল ব্যাগ। আচ্ছা, তো তোর এই পেন্সিল ব্যাগের মধ্যে অনেকগুলো স্লট আছে, একটা কি দুটো পারহ্যাপস। তো সেরকম নর্মাল যদি আগের ওই পেন্সিল বক্স গুলো তুই ছোটবেলায় যেগুলো ইউজ করতি, সেখানে অনেক খোপ খোপ থাকতো না, ইরেজার রাখার জন্য, শার্পনার রাখার জন্য। তো সেরকম অ্যারেস ক্যান বি থট অফ লাইক দ্যাট, আ পেন্সিল বক্স হ্যাভিং সেপারেট সেগমেন্টস, যার মধ্যে তুই বিভিন্ন বিভিন্ন জিনিস রাখতে পারিস। তো ইউজিং অ্যারেস উই ক্যান রাইট আওয়ার জেনারিক প্রোগ্রামস which is capable of taking variable inputs and performing operations on it. ঠিক আছে, এটা কিছু লেখার দরকার নেই, জাস্ট তোর কেন অ্যারেটা আমাদের দরকার সেটার একটা ইন্ট্রো। এরপরে এখান থেকে তুই লেখা একটু শুরু কর। এবার আমরা অ্যারে কে ডিক্লেয়ার কি করে করি? আমরা যখন নর্মাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, আমরা তখন কি করতাম? ওর ডেটা টাইপটা মেনশন করতাম, আর তারপরে সেই ভেরিয়েবলটার নাম মেনশন করতাম। অ্যারেতেও আমরা এইভাবেই ভেরিয়েবল ডিক্লেয়ার করি, বাট টু ডিস্টিংগুইশ অ্যান অ্যারে ভেরিয়েবল ফ্রম আ নর্মাল ভেরিয়েবল, we add a
set of square brackets. So the general syntax of declaring arrays is as follows. You have a data type followed by an identifier. Identifier মানে হচ্ছে তোর name of the variable. আর তারপরে a set of square brackets to indicate that this is an array and not a normal variable. Clear ব্যাপারটা? হুম আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে এটার আনসার দে। Declare an array of type double with the name ARR. তাহলে কি লিখবো? ডাবল ARR স্কোয়ার ব্র্যাকেটস ডাবল ARR স্কোয়ার ব্র্যাকেটস এন্ড দেন টার্মিনেটর। হয়ে গেল। হাতের মধ্যে একটু লিখে না, লেখা হয়ে গেল বলিস। তো অ্যারেজ আর ভেরিয়েবলস কিন্তু তেমন খুব একটা ডিফারেন্ট না। তো যখন তুই অ্যারেজ এর ব্যাপারে ভাবছিস, ইমাজিন দেম টু বি দ্য সেম থিং অ্যাজ ভেরিয়েবলস, জাস্ট একটাই চেঞ্জ, সেটা হচ্ছে দে আর কেপেবল অফ স্টোরিং মাল্টিপল ভ্যালুস। হুম হয়ে গেছে। হয়ে গেছে। এই জিনিসটা মাথায় রাখ, যখন তুই একটা অ্যারেকে ডিক্লেয়ার করিস, যেমন ফর এক্সাম্পল তুই একটা ভেরিয়েবলের ব্যাপারে ভেবে নে, যখন তুই কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করিস, তুই কি সেই ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারবি? ফর এক্সাম্পল ধরে নে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেখতে পাচ্ছিস কোডটা নাকি একটু বড় করবো? হুম না ঠিক আছে। আচ্ছা, বা ঠিক আছে একটু বড় করে নিবি। আচ্ছা, তো ধরে নে তুই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলি নাম, এরপরে আমি যদি এই ভেরিয়েবলের ভ্যালুটাকে ডিসপ্লে করতে চাই, বলতো এই কোডটা কম্পাইল করবে কি করবে না? তোর কি মনে হয়? নাম তো নামের কোনো ভ্যালু নেই। নামের কোনো ভ্যালু নেই, তো উইল ইট কম্পাইল অর উইল ইট নট? তোর কি মনে হয়? ইটস আ 50-50। আচ্ছা, না করবে না। দেখে নাও যাক কি করে। না। একদম করছে না। কেন? কি এরর দিচ্ছে? ভেরিয়েবল নাম মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড। হুম লাইকওয়াইজ তুই যদি একটা অ্যারেকে ডিক্লেয়ার করিস, ডিক্লেয়ারিং অ্যান অ্যারে ইজ নট দ্য সেম অ্যাজ ইনিশিয়ালাইজিং ইট, নর্মাল ভেরিয়েবল ডিক্লারেশনের মতন। তো যখন তুই অ্যারেকে ডিক্লেয়ার করছিস, দে আর নাল রেফারেন্সেস। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। নাল রেফারেন্সেস মানে কি? তাদের মধ্যে কিছু অ্যাসাইন করা নেই, দে হ্যাভ নাথিং। নাথিং ইজ সেম অ্যাজ নাল ইন জাভা। তো আমরা যদি এরকম একটা অ্যারেকে অ্যাক্সেস করার চেষ্টা করি, যেই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করা হয়নি, জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে, তো কিরকম অ্যাক্সেস? সাপোজ উই ট্রাই টু অ্যাক্সেস অ্যান এলিমেন্ট উইদিন দি অ্যারে, or if we try to access the length property of the array, length property কি, how to access element of the array, সবকিছুতে আসবো। বাট এটা একটু মাথায় রাখিস, তো তুই যদি এরকম কোনো একটা কাজ একটা অ্যারের উপরে করতে চাস যেটা ইনিশিয়ালাইজড হয়নি, you will be greeted with a null pointer exception। ঠিক আছে, এটা তুই লিখিস, তার আগে একটা ছোট একটা জিনিস আমি তোকে দেখিয়ে দিই। আচ্ছা, তো এখানে যদি আমার কাছে একটা অ্যারে থাকে, দেখ এই অ্যারেটাকে জাস্ট আমি ডিক্লেয়ার করেছি, আই হ্যাভ নট ইনিশিয়ালাইজড ইট। ইনিশিয়ালাইজড ইট মানে কি? মানে ওই, তুই নিশ্চয়ই এটা তোর মাথায় আছে, ইন্ট এআরআর স্কয়ার ব্র্যাকেট ইকুয়াল টু নিউ ইন্ট বলে আমরা লিখি, হুম ওটা দিয়ে অ্যারেকে আমরা ইনিশিয়ালাইজ করি। এখানে আমি ইনিশিয়ালাইজ করি না, আই হ্যাভ লেফট আউট দি ইনিশিয়ালাইজেশন। সো নাও if I try to access the first element of the array, array is at 0 indexed, এই সব কিছুতে আমি আসবো, তো তখন কি হবে? তখন it will give me a null pointer exception, যেটা আমাকে বলছে আবার ভেরিয়েবল এআরআর মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড। এখন একটা ভদ্র মেসেজ দিচ্ছে, আগেও নাল পয়েন্টার এক্সেপশন দিত। ইনফ্যাক্ট হ্যাঁ, নাল পয়েন্টার এক্সেপশন দেবে। আমি সরি, আমি এখানে তোর লেন্থ প্রপার্টিটা অ্যাক্সেস করার চেষ্টা করি। লেন্থ, আচ্ছা, আমি যদি লেন্থ প্রপার্টিটা অ্যাক্সেস করার চেষ্টা করি, ইট উইল গিভ মি নাল পয়েন্টার এক্সেপশন। না, তাও দিচ্ছে না। ভালো, ভদ্র হয়ে গেছে জাভা। ঠিক আছে, যাই হোক, এটা মাথায় রাখিস। এটা হচ্ছে when you are declaring an array, be sure to initialize it. If you don't initialize it, you may be greeted with a null pointer exception. এটা একটু লিখে রাখ, কারণ যখন প্রোগ্রাম লিখবি এই এরর গুলো খুব নর্মাল আর খুব ন্যাচারাল এরর্স। মাথায় যদি থাকে তাহলে পরে এই এররটা যদি তুই দেখিস, তাহলে পরে চেঞ্জ করতে তোর সুবিধা হবে। লেখা হয়ে গেল বলিস? নট ডিস্টার্ব মোডে দিয়ে রাখি। হয়ে আছে। হয়ে গেল? আচ্ছা, now coming to the initialization of an array.
আমরা ভেরিয়েবল কি তোর কি বলবো ইনিশিয়ালাইজ করতাম। ইনিশিয়ালাইজ করা মানে কি ওর মধ্যে ভ্যালু স্টোর করা। তো আমরা ভেরিয়েবল কে ইনিশিয়ালাইজ কিভাবে করতাম, এইভাবে int num equal to 5, হুম অথবা আমার যদি ভেরিয়েবল আগে থেকে ডিক্লেয়ার্ড থাকতো তাহলে আমরা জাস্ট লিখতাম num equal to 5। তো এরকম ভাবেই আমরা যদি একটা অ্যারের মধ্যে জায়গা ক্রিয়েট করি তাহলে পরে দ্যাট উইল বি নোন অ্যাজ ইনিশিয়ালাইজিং অ্যান অ্যারে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, তোর অ্যারের মধ্যে আমরা একের বেশি তোর ভেরিয়েবল রাখতে পারি, একের বেশি ভ্যালু রাখতে পারি। তো সেই হুম কারণে কিছু পোর্শন অফ মেমরি অ্যারের মধ্যে অ্যালোকেট করতে হবে। মানে কি, আমাদের র্যাম প্রত্যেকজনের কম্পিউটারে লাগানো থাকে। উই হ্যাভ 4 gigs of RAM, our phones have 8 gigs of RAM nowadays। তো ওই 8 GB মধ্যে আমাকে কিছুটা পোর্শন এই অ্যারে কে অ্যালোকেট করতে হবে, যে এইটুকু পোর্শনের মধ্যে আমার অ্যারের ভ্যালুগুলোই থাকবে। তো দিস অ্যালোকেশন ইজ ডান থ্রু দি ইউজ অফ নিউ অপারেটর। ওকে, ওটা আমি নেক্সট স্লাইডে তোকে বলছি, বাট তার আগে এই জিনিসটা একটু দেখেন। তো অ্যারেকে দুই ভাবে ইনিশিয়ালাইজ করা যায় ডিপেন্ডিং অন দি সিচুয়েশন। তো ধরে নে তুই অলরেডি জানিস অ্যারের মধ্যে কি কি থাকবে। ফর এক্সাম্পল, একটা সিচুয়েশন এমন হতে পারে ইউ আর আস্কড টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডেজ বিটুইন টু ডেটস। মানে ধরে নে তোকে একটা ডেট দেওয়া হলো 22/06/1998, আর তোকে একটা ডেট দেওয়া হলো হচ্ছে 22/06/2020। এবার তোকে বলা হলো এই দুটো তোর ডেটের মধ্যে কতগুলো দিন আছে। তো এই টাইপের সিচুয়েশনের সময় তোর একটা টাইপের অ্যারে লাগবে যেখানে তোকে নাম্বার অফ ডেজ ইন আ মান্থ স্টোর করতে হবে। ঠিক আছে, তো তখন নাম্বার অফ ডেজ ইন আ মান্থ কি ভ্যারি করে এক্সেপ্ট ফর দি মান্থ অফ ফেব্রুয়ারি? না That's a constant, and that value is known in advance. তো এরকম সিচুয়েশনে you will be using initializers to initialize an array. এটা জেনারেল সিনট্যাক্স কি সেটা একটু লিখে নে, একটা এক্সাম্পল দেখলে আরো বেটার বুঝবি। তো জেনারেল সিনট্যাক্স ইজ as follows: you have the data type, then the variable হুম name, স্কোয়ার ব্র্যাকেট দিতেই হবে। স্কোয়ার ব্র্যাকেট তুই যদি মিস করে যাস then this name of the variable is just a simple variable, it's not an array. So হুম arrays are significant because of this। এই জিনিসটা একটু মাথায় রাখিস। আর হচ্ছে কি ইনিশিয়ালাইজার আর কিছু না, এরা জাস্ট ভ্যালু। ওকে, এটা লিখে নে, তারপর একটা এক্সাম্পল দেখলে বেটার বুঝবি। হ্যাঁ আছে হয়ে গেছে? আচ্ছা, তাহলে এবার করা যাক। এখানে কি বলেছি, ক্রিয়েট অ্যান অ্যারে নেমড ডেজ টু স্টোর দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ মান্থ। তো নাম্বার অফ ডেজ, তোর কি মনে হয় ডেটা টাইপ কি হওয়া উচিত? ইন্ট int। তাহলে আমার ডেটা টাইপটা ইন্ট হবে, জেনারেল সিনট্যাক্সটা ফলো করে লিখছি। আর আমাকে কি বলা হয়েছে, যে আমাকে আমার অ্যারের নামটা দিতে হবে হচ্ছে ডেজ। ডেজ তাহলে আমি এটা ডেজ দিলাম। ইন্ট ডেজ ডেজ একটা অ্যারে, সেই কারণে একটা স্কোয়ার ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু, তারপরে কি ব্রিজ আমাকে দিতে হবে একটা। আচ্ছা, তো জানুয়ারি মাসে কতগুলো দিন? 30 31। 31 হ্যাঁ নাকলস, এখান থেকে কাউন্টিং শুরু হয়, এই যে এখান থেকে। যেগুলো তোর রিজেস এইগুলো হচ্ছে তোর হুম 30, আর 30 আর নাকলস এগুলো হচ্ছে তোর 31। 31 ঠিক আছে, উইথ দি এক্সেপশন অফ ফেব্রুয়ারি যেটা 28 বা 29। 28 তাহলে বল, এটা 28 আমি সাপোজ ধরলাম, নট এ লিপ ইয়ার, তারপরে আবার 31 31, তারপরে 30 30, তারপরে 31 31। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপরে 30 জুন, তারপরে 31 তারপরে 31 একদম অগস্ট। আবার রিকাউন্টিং হচ্ছে, হুম, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, 30 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 31 ঠিক আছে, তো যেহেতু নাম্বার অফ ডেজ ইন আ মান্থস আর নোন ইন অ্যাডভান্স, আমরা সেই সিচুয়েশনে এটা করতে পারি। ওকে, লিখে না, এত বড় না লিখলেও তুই এটা কাজ করতে পারিস। প্রথম দুটো লিখে ডট 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 দিয়ে লাস্টেরটা লিখে দিস। ডট 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 সিগনিফাইজ দেয়ার আর মাল্টিপল ভ্যালুজ ইন বিটুইন। জিনিসটা ক্লিয়ার হয়েছে কখন এরকম টাইপের অ্যারে তুই বানাবি? আচ্ছা, দেন লেট মি আস্ক ইউ আ সিম্পল কোয়েশ্চেন। বলতো এই পদ্ধতিতে যদি আমি একটা অ্যারেকে ইনিশিয়ালাইজ করি, will I be able to take inputs in this array? মানে মানে is it but I will be able to take inputs, but is it necessary to initialize these array from beforehand? আমরা কি জানি আগের থেকে ইনপুট নেওয়ার সময়? মানে কোয়েশ্চেনটা ক্লিয়ার করছি।
যখন আমরা ইউজার থেকে ভ্যালু ইনপুট নেব, আমরা কি আগের থেকে জানবো ইউজার কি ইনপুট দেবে? না, না। দেবে না। তো ইন দ্যাট সিচুয়েশন ইউজিং ইনিশিয়ালাইজার্স ইজ নট আ ভেরি গুড অ্যাপ্রোচ। কারণ এখানে ইউজার কতগুলো ইনপুট দেবে আমি জানি না, ইউজার কি ভ্যালু তাই ইনপুট না। দেবে আমি জানি না। তো সেই কারণে আমরা এই পদ্ধতিটা ইউজ করব না, টেক ইনপুটস ফ্রম দ্য ইউজার। ওটার জন্য আমরা কি করব? ওটার জন্য আমরা এই সেকেন্ড জিনিসটা করব, ইউজিং দ্য নিউ কিওয়ার্ড। তো এটা আমরা তখন ইউজ করি যখন আমরা অ্যারের এলিমেন্ট গুলো আগের থেকে জানি না, বা আমরা অ্যারের এলিমেন্ট চেঞ্জ করতে পারি। তো জেনারেল সিনট্যাক্স ঠিক এরকম, ঠিক আগের মতন। মানে ইনিশিয়ালাইজেশন আমি হয়তো তোকে বলেছিলাম, or definition is a combination of declaration and initialization. তো সেই কারণে দেখ, এই ডিক্লারেশন পার্টটা তুই প্রত্যেকটা জায়গায় কনস্ট্যান্ট দেখছিস, ডেটা টাইপ, ভেরিয়েবল আর স্কোয়ার ব্র্যাকেট। এখানে চেঞ্জটা হুম, কি? এখানে আমরা একটা সাইজ পাস করতে পারি, সাইজ অফ দি অ্যারে। ওকে, আচ্ছা। তো এর এই জেনারিক সিনট্যাক্সটা ফলো করে আমাকে এর আনসারটা তাহলে বল। ক্রিয়েট অ্যান ইন্টিজার অ্যারে অফ সাইজ 10, এর নাম ধরে নে হচ্ছে ARR। তাহলে কি লিখবো? int ARR ইন্ট ARR square bracket হুম equal to new int হুম 10. একদম ব্র্যাকেটের মধ্যে 10 লিখে না। হয়ে গেলে পরে বলিস। হুম, হুম, এরপর তো যেটা আমি বলছিলাম, দিস ইজ বেনিফিশিয়াল ফর টেকিং ইনপুট। মোরওভার একটা জিনিস সেটা তোকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সাইজটা আমরা অ্যারেকে সাপ্লাই করছি, দ্যাট সাইজ হ্যাজ টু বি অফ টাইপ ইন্টিজার। ঠিক আছে? আচ্ছা, তো এটা কেন ইন্টিজার হতে হবে, বা কেন ইন্টিজার হতে হবে সেটা আমি এক্সপ্লেইন করছি না, বাট এটা হচ্ছে ইন্টিজার হতে হবে সেই জিনিসটা আমি তোকে দেখাতে পারি। তো তার আগে তুই আমাকে এই অ্যান্সারটা একটু করে দে। এখানে কি বলেছে? ক্রিয়েট অ্যান ইন্টিজার অ্যারে ইউজিং দিস অ্যাজ দ্য সাইজ। মানে এখানে যে ভেরিয়েবলটা দেওয়া আছে, এই ভেরিয়েবলটার ভ্যালু আমাকে ইউজ করতে হবে অ্যাজ দি সাইজ অফ দি অ্যারে। আমরা এখন আর 10 হার্ড কোডেড করবো না, আমরা এই ভেরিয়েবলটা লিখবো অ্যাজ দি সাইজ। তাহলে কিভাবে করবো একটু বলে ফেল। int ARR ইন্ট ARR স্কোয়ার ব্র্যাকেটস square bracket ইকুয়াল টু new int নিউ ইন্ট 10 10। আমরা লিখে দেবো না, আমরা এই ভেরিয়েবলটাকে লিখবো। size ভেরিয়েবলটার ভ্যালুটাই তো আমাকে 10 দেবে, তাই না? size. আমরা এটাও করতে পারি, আমরা একটা অ্যারে ক্রিয়েট করতে পারি যার হুম, সাইজটা একটা ভেরিয়েবল হবে। ওকে, সাইজটা ভেরিয়েবল হবে, মানে কিন্তু আমি বলতে চাইছি এই জায়গাটা একটা হুম, ভেরিয়েবল আমি বসাতে পারি, বাট যখন একটা অ্যারে ক্রিয়েট হয়ে যায় ওর সাইজ কিন্তু আর চেঞ্জ করা যায় না। ফর এক্সাম্পল এই লাইনটা এক্সিকিউট করলে পরে বলতো আমার অ্যারের সাইজ কত হয়ে যাবে, মানে অ্যারের মধ্যে কটা 10 এলিমেন্ট রাখার জায়গা 10 হবে। 10 হুম, এরপরে আমি আর ARR এর সাইজ চেঞ্জ করতে পারবো না, ইট ইজ ফিক্সড এন্ড দেয়ারফর গুড, ক্যানট বি চেঞ্জড। এটা হয়ে গেল বলিস। হুম, আচ্ছা, তো এবার এটা যে ইন্টিজার হতে হবে সেটার ব্যাপারে তোকে একটু দেখিয়ে দিই। ডিলিট এভরিথিং। আচ্ছা, তো ধরে নে এখানে আমার কাছে একটা অ্যারে আমি ক্রিয়েট করতে চাইছি, নিউ ইন্ট 10। এই জিনিসটা কম্পাইল হবে, চলবে, কোনো আপত্তি নেই। চলছে, কোনো আউটপুট নেই, মানে চলছে।
নো নিউজ ইজ গুড নিউজ হিয়ার। আচ্ছা, তো এরপরে আমি যদি একটা তোর ইন্টিজার সাইজ বানাই, যেটার ভ্যালু আমি সাপোজ দিলাম হচ্ছে 20 পারহ্যাপস, আর তারপরে 10 এর জায়গায় যদি আমি সাইজ লিখি, তাহলে পরে ওই জিনিসটা চলবে। নো নিউজ ইজ গুড নিউজ, আবার মাথায় রাখিস। কিন্তু আমি যদি সাইজের তো ডেটা টাইপটা লং করে দিই, তাহলে পরে ও এখানে চালাতে আমাকে দেবে না, ও আমাকে এরর দেবে। কেন বলছে? ইনকম্প্যাটেবল টাইপস, পসিবল লসি কনভার্জন ফ্রম লং টু ইন্ট। তার মানে কি, ইট ডিমান্ডস আ সাইজ অফ ডেটা টাইপ ইন্ট। তো এটা মাথায় রাখিস, যখন ইউজার থেকে তুই অ্যারের সাইজটা চাইছিস, অলওয়েজ মেক শিওর দ্যাট ইট ইজ অ্যান ইন্টিজার and not a long। ঠিক আছে? এরপর হচ্ছে লেন্থ অফ দি অ্যারে। এবার লেন্থ অফ দি অ্যারে ইন্ডিকেটস দ্য নাম্বার অফ এলিমেন্টস দ্যাট আর প্রেজেন্ট ইন দি অ্যারে। আর এটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? এটা আমরা অ্যারের লেন্থ প্রপার্টি দিয়ে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তো দেখে নেওয়া যাক কিভাবে করব। তো ধরেন এখানে আমার কাছে একটা অ্যারে আছে, যেটা একটা ক্যারেক্টার অ্যারে, অ্যান্ড দি এলিমেন্টস অফ ইট আর বি, এল, ইউ অ্যান্ড ই। এবার এর লেন্থটা যদি আমাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমরা হুম, অনেকটা এরকম লিখবো: অ্যারের নাম, which is CHR, followed by dot and then the attribute length। একটা জিনিস স্টুডেন্টরা খুব কনফিউজ করে, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে যখন আমরা স্ট্রিং এর লেন্থ বের করতে চাই। ফর এক্সাম্পল, এখানে আমার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং str, আর এর মধ্যে আমি সাপোজ রাখছি ওই সেম জিনিসটা, ব্লু। তো বলতো আমি স্ট্রিং এর লেন্থটা কি করে পাবো? str ডট, str dot length আর ব্র্যাকেট। হ্যাঁ, str ডট লেন্থ আর তারপরে ব্র্যাকেট। হুম, এইখানে কিন্তু আমরা ব্র্যাকেট দেব না ইন কেস হুম, অফ অ্যান অ্যারে। এটা মাথায় রাখিস। কেন দেব না? বিকজ লেন্থ হিয়ার ইজ অ্যান অ্যাট্রিবিউট, ইজ আ প্রপার্টি, ইজ আ ডেটা মেম্বার। যদি অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসে তো যেটা স্কুলে করিয়েছিল তখন যদি মন দিয়ে থাকিস, তাহলে নিশ্চয়ই ডেটা মেম্বার আর মেথডস এর মধ্যে ডিফারেন্স জানিস। হুম, Okay? তো সেরকম ভাবে লেন্থ ইজ আ ডেটা মেম্বার, ইট ইজ নট আ হুম, মেথড। মেথড হলে পরেই লাস্টে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, প্যারেন্থেসিস দিতে পারি। বাট যেহেতু এটা মেথড নয়, একটা অ্যাট্রিবিউট, তো বি কেয়ারফুল, অ্যাড এর সাথে কিন্তু আমরা ব্র্যাকেট দিই না। এটা লেখার দরকার নেই, এই জিনিসটা জাস্ট লিখে রাখ। আচ্ছা, তো টেল মি হোয়াট শুড দি আউটপুট অফ দিস কোড বি? কি আউটপুট দেখাবে? 4। লেন্থ অফ CHR ইজ 4। আস্তে আস্তে কি একটু রিকালেক্ট করতে পারছিস যা যা শিখেছিলি আগে হুম, অ্যারের ব্যাপারে? Yes. আজকের ক্লাসটা একটা রিভিশনের মতন হোক, তারপরে প্রোগ্রামে যাওয়া যাবে। হুম, আচ্ছা, এবার যেটা আমি কিছুক্ষণ আগেও ডিসকাস করলাম, আরেকবার জাস্ট একটু আমি এমফাসিস এর উপর দিতে চাই। দ্য লেন্থ অফ দি অ্যারে ইজ ফিক্সড। একবার যখন তুই অ্যারেটা বানাচ্ছিস, বানানোর সময় তুই যে সাইজটা স্পেসিফাই করেছিস, দ্যাট ইজ দি সাইজ অফ দি অ্যারে ফর এভার, ইট ক্যানট বি চেঞ্জড। তো ফর এক্সাম্পল, ধরুন এখানে আমার কাছে একটা অ্যারে আছে, এন্ট ARR 1 2 3 4 5। ওকে, তো তাহলে বলতো প্রিন্টএলএন ARR ডট লেন্থ করলে আমার আউটপুট কি আসবে? লেংথ করলে 5 আসবে। 5 আসবে। বলো, এবার তোর মনে হলো কি, আচ্ছা আমার অ্যারে সাইজটা আমি একটু বাড়াতে চাই, আমার কিছু দরকার বলে। তো সেই কারণে তুই এরকম একটা জিনিস করতে চাইলি, ARR ডট লেন্থ ইকুয়াল টু 10। এটা কিন্তু কম্পাইল করবে না, দিস ইজ রং। এটা যে কম্পাইল করছে না, সেটা একবার তোকে একটু দেখিয়ে দিই, জাস্ট একটু দাঁড়িয়ে না। আচ্ছা, তো লেটস ক্রিয়েট অ্যান অ্যারে ফার্স্ট, 1 2 3 4 5। এবার আমি যদি এর লেন্থটাকে প্রিন্ট করি, তাহলে আমি কি পাবো সেটা একটু দেখে নিই। তাহলে আমি পাবো হচ্ছে 5, যেটা তুই এক্ষুনি আমাকে বললি। লেটস এক্সিকিউট দিস। আমি 5 পাচ্ছি, বাট instead of doing this, if I now want to assign 10 to it, আমি সাপোজ আমি ভাবছি কি এইভাবে আমি অ্যাডের লেন্থটাকে ইনক্রিজ করতে পারি, আমি পারবো না। I will be greeted with an compilation error, cannot assign value to হুম, a final variable length। ফাইনাল ভেরিয়েবল মানে কি? একটা ভেরিয়েবল যেটা কনস্ট্যান্টের মতন বিহেভ করে, মানে একবার ওর ভ্যালু অ্যাসাইন হয়ে গেলে পরে ওর ভ্যালু আর লাইফে চেঞ্জ করা যায় না। ওকে,
এই জিনিসটা মাথায় রাখিস, উই ক্যানট চেঞ্জ দি লেন্থ অফ দি অ্যারে, ইট ইজ ফিক্সড। একবার যখন এই অ্যারেটা ক্রিয়েট হয়ে যায় তারপরে ওর লেন্থটা আর আপডেট করা যায় না। এটা একটু লিখে রাখ। আর আরেকটা কথা, তোদের সিলেবাসে আমি যতদূর দেখেছিলাম তোর 2D অ্যারেসটা তোদের সিলেবাসে ছিল না, হুম, তো সেই কারণে 2D অ্যারেজ এর ডিসকাশন আমি এই ক্লাসের জন্য স্কিপ করছি। হুম, তোর প্রচুর সাবজেক্টস আছে, আর এখন লাস্টের দিকে যেহেতু সিলেবাসের মধ্যে রেখেই শেষ করিয়ে দিই। স্টিল অনেকটা কভার হলো। সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কারেন্টলি ডিসেম্বর চলছে। 4 মাসে প্রায় অনেকগুলো টপিকই ক্লিয়ার হলো। তো যে টপিকগুলো ক্লিয়ার হয়েছে সেই টপিকগুলো মানে কি একটু কনফিডেন্স বেড়েছে তো, নাকি আগের মতন হুম, সেম? হুম। না না। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে কিছু লাভের লাভ হয়েছে 4 মাসে, লিখে না। হুম, আচ্ছা, এবার এবার হচ্ছে ইন্ডেক্সিং দি অ্যারে। তো আমরা অ্যারের মধ্যে ইনপুট নেব, সেই কারণে অ্যারেটাকে বানালাম। অ্যারের মধ্যে তো তোমার জিনিসপত্র স্টোর করব, জিনিসটাকে অ্যাক্সেস করব, তো সেগুলো কিভাবে করব, দ্যাট ইজ অল আন্ডার দি ইন্ডেক্সিং অফ অ্যান অ্যারে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে the arrays are zero indexed. This point is very important. The arrays are zero indexed. মানে just like strings, তোর হুম, প্রথম এলিমেন্ট অফ দি অ্যারে, মানে প্রথম এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে জিরো বা পজিশন হচ্ছে জিরো। কম্পিউটারে তোর কাউন্টিং জিরো থেকে শুরু হয়। হুম, ওকে, তো ফর এক্সাম্পল, ইফ আই হ্যাভ দিস অ্যারে ওভার হিয়ার, এই যে রিপ্রেজেন্টেশনটা আছে এখানে, এ এর পজিশন হচ্ছে জিরো, আমি পজিশনকে ইন্ডেক্স বা পজ দিয়েও রেফার করবো। ওকে, এ এর পজিশন জিরো, পি এর পজিশন ওয়ান, সেকেন্ড পি এর পজিশন টু, এল এর পজিশন থ্রি, আর ই এর পজিশন ফোর। ওকে, তো আমাকে যদি কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হয়, সে এলিমেন্টকে আমাকে অ্যাক্সেস করতে হবে থ্রু ইটস ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা, এখানে সেটা আমি বলেছি, উই অ্যাক্সেস দি ইন্ডিভিজুয়াল এলিমেন্টস অফ অ্যান অ্যারে অ্যাজ ফলোস। ভেরিয়েবল যেটা হচ্ছে তোর অ্যারের নাম, তারপর একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স, ইন্ডেক্স ইজ এনি ভ্যালিড ইন্ডেক্স। এবার এই ভ্যালিড ইন্ডেক্সের উপর আমি একটু এমফাসিস দিচ্ছি। হোয়াট ডু আই মিন বাই ভ্যালিড ইন্ডেক্স, হোয়াট ইজ মেন্ট বাই ইনভ্যালিড ইন্ডেক্স, এই সবে আমি আসছি, বাট আপাতত এটা একটু লিখে না। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলতো, এখানে আমাদের যে অ্যারেটা আছে, এই অ্যারেটার আমাদের লেন্থ কত? 5। লেন্থ আমার 5। আচ্ছা, আর আমার ইন্ডেক্সটা কত থেকে কত চলছে? 0 থেকে 4। 0 থেকে 4 অব্দি চলছে। এই জিনিসটা আর কিছুক্ষণ পরেই আমাদের লাগবে, এই অবজারভেশনটা। হুম, হয়ে গেছে। হয়ে গেছে। এরপর তাহলে ইন্ডেক্সিংটার ওই জেনারেল সিনট্যাক্সটা দেখে তুই আমাকে এগুলো অ্যান্সার করিস। তো হিয়ার আই হ্যাভ দিস অ্যারে এআরআর, আর প্রত্যেকটা কোয়েশ্চেন এই অ্যারে রেসপেক্টেই করা হয়েছে। তো প্রথমটা কি, ডিসপ্লে দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দি অ্যারে। তো ডিসপ্লে করার জন্য আমাদের প্রিন্ট বা প্রিন্টএলএন লাগবে, তো সেটা আমি লিখে নিচ্ছি। নাও হাউ ডু আই অ্যাক্সেস দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দি অ্যারে? আর এটার নাম, এটা জেনারেল অ্যাড 0, এআরআর ব্র্যাকেটের 0। মধ্যে জিরো, একদম ঠিক। আচ্ছা, এবার সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, সেট দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দি অ্যারে টু এম। তো কারেন্টলি আমার ফার্স্ট এলিমেন্টটা এ আছে, আমাকে এটাকে এম করতে হবে। কিভাবে করব তোর মনে হয়? সবার প্রথমে আগে, ARR 0 equal to n। একদম ঠিক, এর আর জিরো ইকুয়াল টু এন। এখানে যে আমি ইন্ডেক্স করছি,
তুই এই ইন্ডেক্সিংটাকে ভাবতে পারিস কি আমি এই অ্যারের থেকে একটা ভেরিয়েবলকে ফ্যাচ করছি, ঠিক আছে? যখন আমাকে কোনো ভেরিয়েবলের ভ্যালু ডিসপ্লে করতে হয় আমরা কি করি, প্রিন্টএলএন এর ভিতরে সেই ভেরিয়েবলের নামটা লিখি। তো এখানে হুম অ্যারেতে আমাকে তোর অ্যারের নামের সাথে সাথে অ্যাডিশনালি ওই ভেরিয়েবলের পজিশনটা মেনশন করতে হবে। এবার আমরা যখন কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আপডেট করতে চাই বা ভেরিয়েবলের মধ্যে কিছু স্টোর করতে চাই আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি। হুম লাইকওয়াইজ আমরা এখানে কি করব, যদি আমাকে কোনো ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে হয়, কোনো এলিমেন্টের ভ্যালু চেঞ্জ করতে হয়, আগে সেই এলিমেন্টটাকে অ্যাক্সেস করব, তারপরে তার মধ্যে এমটাকে অ্যাসাইন করব। এইভাবে জিনিসটা কাজ করে এখানে। আর এটা হয়তো তোর কাছে অলরেডি খাতায় লেখা আছে, ওটা আর টুকতে হবে না। নেক্সট দুটো কোয়েশ্চেন হুম টুক। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, তাহলে নেক্সট সেট অফ কোয়েশ্চেন। I want to display the ith element of the array. এখানে i একটা ভেরিয়েবল, তো কিভাবে করব? এআর আর আই। একদম ঠিক, এর আর আই। ওখানে প্রথম এলিমেন্টটা আমরা জিরো বসিয়েছিলাম, তো জিরোর জায়গায় আই বসালে এই ith এলিমেন্ট। হুম এরপরে এই পরেরটা আমাকে বলে ফেল, set the element at index 3 to e। কিভাবে করব? এআর আর থ্রি হ্যাঁ, ইকুয়াল টু arr 3, একদম ঠিক, arr 3 ইকুয়াল টু ই। ইটাকে কিন্তু কোটস এর মধ্যে রাখিস, বিকজ দিস ইজ এন ক্যারেক্টার অ্যারে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, ওটা আমি এর পরেই নালে বলে দিচ্ছি। এটা নিউ স্লাইড ফার্স্ট। হুম হয়ে গেছে? আচ্ছা, হ্যাঁ এবার এই জিনিসটা একটু লিখে না, সেটা হচ্ছে অ্যারেস ক্যান অনলি হোল্ড লাইক এলিমেন্টস। আচ্ছা, এবার হোয়াট ডু ইউ মিন বাই লাইক এলিমেন্টস? ফর এক্সাম্পল এখানে আমাদের কাছে একটা ক্যারেক্টার অ্যারে আছে। তো ক্যারেক্টার অ্যারের হুম প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ক্যারেক্টারই হতে হবে, ইট ক্যান নট বি অ্যান ইন্টিজার। ঠিক আছে? তাহলে এটার ক্যারেক্টার। মানেটাও লিখে নিতে পারিস, মিনিং অ্যান অ্যারে will always contain same type of data. হুম তো যদি তোর কাছে একটা ক্যারেক্টার অ্যারে থাকে তাহলে ইট উইল অনলি স্টোর ক্যার এলিমেন্টস। যদি তোর কাছে একটা ইন্টিজার অ্যারে থাকে ইট উইল অনলি স্টোর ইন্টিজার এলিমেন্টস অ্যান্ড সো অন। আট যাচ্ছে। বুঝলাম না, মানে কথা আটকে ভিডিওটা পজ হয়ে যাচ্ছে। পজ হয়ে যাচ্ছে। আমার তো কিছু ডাউনলোড চলছে না, দাঁড়া। এদিকে তো ঠিকই আছে। দেখ, প্রবলেম যদি আবার পারসিস্ট করে তাহলে তুই লগ আউট করে লগ অফ কর, হুম সরি লগ আউট করে লগ ইন কর, আর তাও যদি তোর প্রবলেম না যায় আমি নাহলে লগ আউট করে লগ ইন করছি।
তুই কিন্তু কোনো অ্যারের মধ্যে মিক্সড টাইপ অফ ডেটা রাখার কথা কিন্তু ভাবিস না, সবসময় তোকে সিমিলার কাইন্ড অফ ডেটা রাখতে হবে। লেখা হয়ে গেছে? হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এবার তাহলে একবার এই জিনিসটা একটু দেখে নেওয়া যাক। তো এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটার লেন্থ কত? 1 2 3 4 5 5. So an array of length 5 has the valid index range of কত থেকে কত? 0 to 4 0 to 4. তো তাহলে ফর অ্যান অ্যারে ইন জেনারেল যার নাম হচ্ছে এআরআর, এই এআরআর এর লেন্থ কত হবে? কিভাবে বের করি আমরা লেন্থ? ARR dot length এআরআর ডট লেন্থ। আর এই জেনারেল অ্যারের, এই জেনারিক অ্যারের ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ কত থেকে কত হবে? length minus 1 0 to length minus 1 একদম ঠিক, 0 টু লেন্থ মাইনাস 1। এআরআর ডট লেন্থ মাইনাস 1। আমার অ্যারের সাইজ 5 ছিল, আর আমরা সবসময় জানি অ্যারেজ আর জিরো ইন্ডেক্সড। তো ফার্স্ট ভ্যালিড ইন্ডেক্স তো সবসময় জিরো হবে। যাবে কতক্ষণ? যখন লেন্থের ভ্যালু 5, তখন লাস্ট আমার ইন্ডেক্সটা 4 ছিল, মানে 5 মাইনাস 1 করলে 4 পাওয়া যায়। আর সেরকম ভাবে এখানে এআরআর ডট লেন্থ মাইনাস 1 করলে লাস্ট ভ্যালিড ইন্ডেক্সটা পাবো। তো এই যে জিরোটা আছে, আই টার্ম দিস অ্যাজ দি মিনিমাম ভ্যালিড ইন্ডেক্স, মিন ভ্যালিড ইন্ডেক্স বলে লিখে রাখতে পারিস। আর সবার লাস্টের যেটা আমি লিখেছি এআরআর ডট লেন্থ মাইনাস 1, দিস আই টার্ম অ্যাজ দি ম্যাক্স ভ্যালিড ইন্ডেক্স। এখানে হুম এরপর এবার আমি ভ্যালিড ইন্ডেক্সটা কেন লিখলাম, ভ্যালিড ইন্ডেক্সটা কেন বের করাটা দরকার। তো ধরে নে আমি যদি এমন কোনো একটা অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করতে যাই যে এলিমেন্টটা আমার মিনিমাম ইন্ডেক্সের থেকে কম, তো আমার মিনিমাম ইন্ডেক্স 0, রাইট? হুম এর থেকে যদি কম হয়, অথবা আমি যদি কোনো একটা অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই যেই তোর এলিমেন্টের ইন্ডেক্সটা তোর ম্যাক্সিমাম ভ্যালিড ইন্ডেক্সের থেকে বেশি, তো ম্যাক্সিমাম ভ্যালিড ইন্ডেক্স আমরা কিভাবে পাই? এআরআর ডট লেন্থ মাইনাস 1। হুম এটা একটা এক্সাম্পল নিয়ে নিলে তোকে বোঝাই। ফর এক্সাম্পল আমাদের উপরে যে অ্যারেটা লেখা আছে, এই অ্যারেটার মধ্যে যদি আমি এমন কোনো একটা ইন্ডেক্স নিই উইচ ইজ লেস দ্যান দ্য মিনিমাম ভ্যালিড ইন্ডেক্স, মানে লেস দ্যান দিস। লেস দ্যান দিস মানে কি? যদি আমার ইন্ডেক্সেস গুলো এরকম হয় -1 -2 এক্সেট্রা, ওকে। আর আর আমার যদি ইন্ডেক্সেস গুলো ম্যাক্সিমাম ভ্যালিড ইন্ডেক্সের থেকে বড় হয়, ম্যাক্সিমাম ভ্যালিড ইন্ডেক্স থেকে বড় মানে কি? 5 6 7 অ্যান্ড সো অন। যদি এই টাইপের ইন্ডেক্স গুলো দিয়ে আমি অ্যারের এলিমেন্টকে অ্যাক্সেস করার চেষ্টা করি, আই উইল বি গ্রিটেড উইথ অ্যান অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। ঠিক আছে? এটা কোনো কম্পাইলেশন এরর নয়। তোর প্রোগ্রাম যখন কম্পাইলড ও সাকসেসফুলি কম্পাইলড বলবে, বাট যখন তুই প্রোগ্রামটাকে চালাতে যাবি তখন ও তোকে এই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশনটা দেখাবে। এবার যখনই এরকম ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন এরকম যখন তুই দেখবি, তখন যাতে এটা তোর মাথায় খেলে কি ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস অ্যান এলিমেন্ট উইথ অ্যান ইনভ্যালিড ইন্ডেক্স। The index is either less than the minimum valid index or maximum or greater than the maximum valid index. ঠিক আছে? আর হুম এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা অ্যারের প্রোগ্রামে বলতে গেলে হয়। ইনিশিয়ালি যখন তুই শুরু করবি এই প্রবলেমটা খুব হবে। তো রেকটিফাই কিভাবে করবি? দেখবি যে কোথায় ভুলভাল ইন্ডেক্স জেনারেট হচ্ছে, তাহলে পরে এই জিনিসটা তুই রেকটিফাই করতে পারবি। লিখে নে, তারপর এটার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এটা যে হচ্ছে। হুম হয়ে গেছে হয়ে গেছে? তো এখানে আমার কাছে যে অ্যারেটা আছে এই অ্যারেটার লেন্থ কত? 5 5. So if I were to access or try to display an element at
ইন্ডেক্স -1, তাহলে একটা এরর দেওয়ার কথা। তো দেখ এখানে যখন এটাকে চালাবো আমাকে একটা বড় সড়ো একটা এরর দেবে, কি exception in thread main java.lang array index out of bounds exception, তারপরে হচ্ছে -1। তো -1 মানে কি, আমি এই একটা ইনভ্যালিড ইন্ডেক্স অ্যাক্সেস করার চেষ্টা করছিলাম, ইনভ্যালিড ইন্ডেক্স একটা আইটেম, আর কোথায় অ্যাক্সেস করার চেষ্টা করছিলাম, অ্যাট লাইন 6। তো তোকে সবকিছু বলে দেবে যে কোথায় অ্যাক্সেস হয়েছে, কি ভুল ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস হয়েছে। তোকে জাস্ট এই জিনিসটাকে মাথায় রেখে প্রোগ্রামটাকে কারেক্ট করতে হবে। এবার এখানে বলতো 5টা কি আমার একটা ভ্যালিড ইন্ডেক্স হবে না ইনভ্যালিড ইন্ডেক্স হবে ফর দিস অ্যারে? invalid. ইনভ্যালিড হবে। তো একবার ট্রাই করে দেখা যাক, কম্পাইল দিস। রান করছি, রান করার সময় ও আমাকে বলছে কি তোর এক্সেপশন ইন মেইন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন 5, আমরা এই ইন্ডেক্সটা দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করছি, আর কোথায় এক্সেপশনটা হয়েছে, এই জায়গাটায় হয়েছে, লাইন নাম্বার 6। ঠিক আছে ব্যাপারটা? হুম। এইভাবে কিন্তু প্রোগ্রামকে ডিবাগ করতে হবে, আর এটা খুব কমন একটা তোর মিস্টেক যেটা হয় শুরু করার সময়। আচ্ছা, এরপর তাহলে নেক্সট জিনিসটা নিয়ে নেওয়া যাক, এটা হচ্ছে টেকিং ইনপুট ইন দি অ্যারে। তো এতক্ষণ অ্যারে বানানো, অ্যারেতে ইন্ডেক্স করা এক্সেট্রা সবকিছু শিখলাম। এরপরে দেখে নেওয়া যাক হাউ টু টেক ইনপুট ইন দি অ্যারে। তো আমরা ইনপুট স্ক্যানার ক্লাস দিয়ে নেব। আর তোদের স্কুলে কি বাফার রিডার ক্লাস দিয়ে কিছু করিয়েছিল? Buffer reader, শুনেছিস কখনো নামটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হুম, করিয়েছিল? মানে কিছু বলেছিল বাফার রিডার দিয়ে প্রোগ্রাম করতে হবে নাহলে মার্কস দেবো না? হুম। না না না, এরকম কিছু বলেনি। তাহলে ঠিক আছে। তো তাহলে আমরা স্ক্যানার ক্লাস ইউজ করে অ্যারেতে ইনপুট নিচ্ছি। তো আমরা কি করব? Step 1, these are the steps that need to be done inside of the main method. Okay? মেইন মেথডে আমরা ইউজার থেকে অ্যারের সাইজটা অ্যাজ ইনপুট চাইবো। তো আমরা ইউজারকে একটা প্রম্পট দেব, এন্টার দি সাইজ অফ দি অ্যারে, আর তারপরে এই সাইজটা আমরা ইউজার থেকে ইনপুট নেব। তো তুই আমাকে বল সাইজের ডেটা টাইপ কি হওয়া উচিত? অ্যারের সাইজ ইন্ট। একদম ইন্ট হওয়া উচিত। তো সবার প্রথমে ইউজারকে একটা প্রম্পট দিলাম, আমি এখানে ছোট করে প্রিন্টএলএন লিখছি। তুইও প্রিন্টএলএন এক খাতার মধ্যে জাস্ট প্রোগ্রাম লেখার সময় চেঞ্জ করে দিস, বাট থিওরি পরীক্ষাতে কিন্তু প্রিন্টএলএন শুধু লিখিস না। এন্টার দি সাইজ অফ দি অ্যারে। আচ্ছা, এরপরে আমি ধরে নিচ্ছি স্ক্যানার ক্লাসের অবজেক্ট আমার অলরেডি ক্রিয়েটেড আছে। তো int size equal to sc.nextInt। দেখে না, এই স্টেপস গুলোকে তুই পরপর প্রোগ্রাম লেখার সময় ফলো করিস, আর করতে করতে এই জিনিসটা তোর মাথায় চলে আসলো। হুম। ঠিক আছে, এরপরে কি করব? এরপরে আমাদেরকে এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে উইথ দ্য সাইজ দ্যাট উই হ্যাভ টেকেন অ্যাজ ইনপুট ফ্রম দি ইউজার। তো তাহলে অ্যারেটাকে ইনিশিয়ালাইজ কিভাবে করব? তো একটা ইন্টিজার অ্যারে আমাকে ইনিশিয়ালাইজ করে দেখা উইথ সাইজ, আগে অলরেডি করেছিস, কি লিখবো? arr dot length. আর আমি কি লেন্থ চাইছি? আমাকে একটা ইন্টিজার অ্যারে Size. ইনিশিয়ালাইজ করতে হবে উইথ দ্য নিউ অপারেটর। তাহলে কি লিখবো? ইন্ট arr। Bracket equal হুম to হুম new হুম int হুম। সাইজটা কোন size. ভেরিয়েবলে আছে? Size. সাইজ লিখবো, একদম ঠিক। হয়ে গেল। এরপরে আমরা নিজের থেকে একটা মেথড ক্রিয়েট করব। এই ইনপুট মেথডটা এক্সিস্ট করে না, এই ইনপুট মেথডটা আমরা ক্রিয়েট করব টু ইজ আস ইন টেকিং ইনপুটস। কারণ আমাদের কিছু কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামের মধ্যে আমাদের কি একের বেশি অ্যারেতে ইনপুট নিতে হতে পারে। তো সেই কারণে আমরা এই ইনপুট মেথডটা বানাবো আর এটাকে ইউজ করব। তো ইনপুট মেথডকে আমরা কল কিভাবে করব? তো এই ক্লাসের সাপোজ একটা অবজেক্ট তুই বানিয়েছিস ওবিজে, তো আমরা এইভাবে কল করব, ওবিজে ডট ইনপুট, আর তারপরে ব্র্যাকেটের মধ্যে আমি জাস্ট অ্যারেটাকে পাঠিয়ে দেবো, তাহলে এর মধ্যে ইনপুট নেওয়া হয়ে যাবে।
এবারে ইনপুট মেথডটা কিভাবে বানাবো সেটা আমি দেখাচ্ছি এর পরের স্লাইড। এটা লিখে নেওয়া। তাহলে স্টেপ 1 ইনসাইড অফ মেইন মেথড, এটা লিখেছিস তো? হুম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোথায় কোন জিনিসটা করতে হবে। হুম। আচ্ছা, তাহলে এবার এই ইনপুট মেথডটা একবার দেখে নেওয়া যাক। তো এটা লেখার আগে একবার জাস্ট আমি তোকে এখানে লিখে দিই, এটা একটু বড় হবে তাই আমি এখানে একটু লিখে দিচ্ছি এটা কিরকম দেখতে হবে। তুই চাইলে সাথে সাথে লিখতে পারিস, অথবা তুই একটা কাজ করতে এটুকু নাহলে কপি করে নে। স্টেপ 2 ইনসাইড ইনপুট মেথড। লিখে নিচ্ছি। আচ্ছা, তো শুরু করা যাক। তো আগে আমি একটু লিখে নিই, তারপর তুই কপি করিস। ভয়েড ইনপুট, আর আমি এটাকে ইন্টিজার অ্যারের জন্যই লিখছি। তবে যদি এটা ডাবল টাইপের অ্যারের জন্য লিখতে হয় কিছুই না, জাস্ট ইন্টিজারকে ডাবল এখানে চেঞ্জ করে দিবি, কাজ শেষ। আচ্ছা, এবার সবার প্রথমে আমাকে কি করতে হবে? সবার প্রথমে আই নিড টু জেনারেট ভ্যালিড ইন্ডেক্সেস অফ এয়ার। ঠিক আছে, এখানে আমাকে জেনারেট করতে হবে ভ্যালিড ইন্ডেক্স। জেনারেট করার জন্য আমরা কি ইউজ করে থাকি? নাম্বার জেনারেট করার জন্য ফ্রম ফ্রম ফর ইন ফর ইউজ করে থাকি, হ্যাঁ লুপ ইউজ করে থাকি, একদম ঠিক। তো এবার তুই আমাকে বল, হোয়াট ইজ দ্য ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ অফ এআরআর? 0 to length -1. এআরআর ডট লেন্থ -1 পুরোটা বলবি। তো আমাকে এটা জেনারেট করতে হবে। জেনারেট করার আগে স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট আমাকে করে নিতে হবে, কারণ আমাকে তো ইনপুট নিতে হবে, তাই আমার স্ক্যানার ক্লাসের অবজেক্টটা লাগবে। তো আমি সেটা বানিয়ে নিচ্ছি। স্ক্যানার সিস্টেম ডট ইন হলো। এরপরে আমাকে জেনারেট করতে হবে ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ, তাহলে ফর লুপ ইউজ করবো। তো কি লিখবো বল? For int I equal to 0, হুম, I less than equal to r dot length এআরআর -1. ডট লেন্থ -1। তুই লেস দ্যান ইকুয়াল টু এআরআর ডট লেন্থ -1 লেখার জায়গায় অল্টারনেটিভলি এটাও কিন্তু লিখতে পারিস। সেটা কি? সেটা হচ্ছে এটা, int I equal to 0, I less than ARR dot length has the same effect. আমি এইটার সাথে এতটা অবধি যাচ্ছি, মানে লেস দ্যান ইকুয়াল টু, বা এটার থেকে একটা কম যাচ্ছি, লেস দ্যান। ঠিক আছে, ইটস জাস্ট তোর প্রেফারেন্স ওয়াইজ তুই যেটা প্রেফার করবি তো সেটা ইউজ হুম। করিস। আচ্ছা, তারপরে কি করব? Plus plus আই প্লাস ARR plus হয়ে গেল। আই এআরআর না, আই প্লাস প্লাস। plus plus. আমরা লুপ ভেরিয়েবলকে ইনক্রিমেন্ট করি, এটা হচ্ছে তোর অল্টারনেট। আচ্ছা, এরপর এরপর আমি কি এরপর আমাকে ইউজারকে একটা প্রম্পট দেখাতে হবে। প্রম্পটটা কিরকম নেচারের হবে? এরকম হবে, এন্টার এলিমেন্ট 1। ঠিক আছে, এরকম টাইপের প্রম্পট হবে। এবার আমি 1 কখন দেখাবো? আচ্ছা, একটা জিনিস একটু ভেবে দেখ। আমরা জেনারেলি কাউন্টিং কোন নাম্বার থেকে শুরু করি? 0 থেকে জেনারেলি আমরা, কম্পিউটার নয়। 1 তুই 0 থেকে কাউন্ট শুরু করিস, এটা 0 1 1 থেকে শুরু করিস। তো সেই কারণে যাতে ইউজারের সুবিধা হয়, আমি ইউজারকে 0 অ্যাজ দ্য ফার্স্ট এলিমেন্ট দেখাবো না। আমি নিজে নাম্বার জেনারেট করব 0 থেকে এআরআর ডট লেন্থ -1, বাট ইউজারকে দেখানোর সময় আমি ইউজারকে 0 এর জায়গায় 1 দেখাবো, 1 এর জায়গায় 2 দেখাবো, 2 এর জায়গায় 3 দেখাবো। ব্যাপারটা ক্লিয়ার? হুম। বেসিক্যালি আই থাকলে কত দেখাবো? I 0 এর জায়গায় 1, টেবিল বানিয়ে নিচ্ছে না হলে। I plus 1. একদম ঠিক, আই প্লাস 1 দেখাবো। তো আমি এরকম টাইপের একটা ইউজারকে প্রম্পট দেবো, দিয়ে তারপরে আমি দেখাবো। আচ্ছা, তো এখানে আমার টেক্সট পার্ট কি? টেক্সট পার্ট আমার এতটা, হুম। 1 is my I plus 1, লিখে না ফেলা যাক। system dot out dot print enter element প্লাস একটা ব্র্যাকেট দিতে হবে I plus 1, আর তারপরে একটা কোলন। না দিলেও চলে, দিলেও চলে, দেখতে সুন্দর লাগে, আমি দিই।
তারপর আমাকে ইউজার থেকে ইনপুট নিয়ে নিতে হবে। আচ্ছা, ইউজার থেকে ইনপুট আমি বলতো কোথায় নেব? যখন আমার এই লুপটা প্রথমবার চলবে তখন আই এর ভ্যালু 0, তাহলে আমাকে 0 হুম এর ইন্ডেক্সে ইনপুট নেওয়া উচিত আমার। হুম ওকে। আচ্ছা, এবার যখন আই এর ভ্যালু 1 হবে তখন আমাকে 1th ইন্ডেক্সে ইনপুট নেওয়া উচিত। হুম ইন জেনারেল আমাকে কোন ইন্ডেক্সে ইনপুট নেওয়া উচিত? হ্যাঁ মানে ফর এক্সাম্পল সবার প্রথমে যখন আমি ইনপুট নেব আমি কোন ইন্ডেক্সে হুম ইনপুট নেব? 0 0তে ইনপুট নেব। ঠিক আছে, আমি 0তে ইনপুট নিলাম, এআরআর 0তে ইনপুট নিলাম। সেকেন্ড যখন আমি ইনপুট নেব আমি এআরআর 1 এ ইনপুট নেব, হুম রাইট? ঠিক আছে, এবার এই 0 থেকে 1 এইভাবে করতে করতে আমি কত অবধি ইনপুট নেব? এআরআর ডট লেন্থ মাইনাস 1 অবধি, রাইট? হুম আচ্ছা, এবার একটা জিনিস দেখ, আমাদের লুপটা সেই 0 থেকে এআরআর ডট লেন্থ মাইনাস 1 অবধি জেনারেট করছে না বেসিক্যালি? হুম ঠিক আছে, তো আমরা এই আই এর পজিশনে যদি ইনপুট নিই তাহলে আমরা হুম প্রত্যেকটা পজিশনে আমার ইনপুট নেওয়া হয়ে যাবে হুম একবার একবার করে। তো তাহলে আমরা আইএথ তোর লোকেশনে ইনপুট নেব, ব্যাপারটা ক্লিয়ার? হুম আইএথ ইন্ডেক্স ইনপুট কিভাবে নেব, কি লিখবো? আগে বল, আইএথ এলিমেন্ট কি করে অ্যাক্সেস করে? ARRI হলো। এবার এই অ্যারেটা কি টাইপের অ্যারে? এটা একটা ইন্টিজার অ্যারে, integer এলিমেন্ট ARR ইন্টিজার। তাহলে কি লিখবো, ইনপুট কিভাবে নিই আমরা ইন্টিজার? AC dot next int একদম এসি ডট নেক্সট ইন্ট, অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ মাই ইনপুট মেথড। ঠিক আছে, আমি হুম জাস্ট এটাকে একটু তোর, আর এটা থাকুক, নাহলে তোর বুঝতে সুবিধা হবে। তোর এটা জাস্ট খাতার মধ্যে লিখে রাখ। হুম তো যখন প্রোগ্রাম লিখবি তখন এত কিছু কমেন্ট দেওয়ার দরকার নেই, এটা জাস্ট তোর বোঝার জন্য। লিখে রাখ। Sorry. পড়তে পারছিস না? একটু বড় করবো। ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনপুট মেথড, এটা একটা মেথড। লাইকওয়াইজ আমরা একটা ডিসপ্লে মেথডও ক্রিয়েট করব। তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কেন আমরা লুপটা 0 থেকে এআরআর ডট লেন্থ মাইনাস 1 অব্দি চালাচ্ছে? হুম কারণ এটা একটা ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ, তো আমাকে ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জে ইনপুট নিতে হবে। লুপটা এখান থেকে এখান অব্দি চলবে, 0 থেকে এআরআর ডট লেন্থ মাইনাস 1 অব্দি। হয়ে গেলে পরে বলিস। হুম হুম তো তাহলে এবার ডিসপ্লে মেথডটা দেখে নেওয়া যাক। তো যেখানে আমাকে এই ডিসপ্লে করতে হবে আমার কন্টেন্টটা, ঠিক আছে? আচ্ছা, তো এবার স্টেপ 1 আমরা কি করব, আমরা তোর মেইন মেথড থেকে এই অ্যারেটাকে ডিসপ্লে মেথডে পাঠিয়ে আমরা কল করব, এটাই হচ্ছে আমাদের মেইন মেথডের কাজ। তো ধরে নিচ্ছি আমাদের কাছে যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে ওবিজে,
তাহলে আমরা এইভাবে জিনিসটাকে কল করবো। এই ডিসপ্লে মেথডটাও আমরাই বানাবো, ওটা কিভাবে কল করবো সেটা জাস্ট একটু লিখে দিচ্ছি। ওবিজে ডট ডিসপ্লে, এর ভিতরে আমি পাঠিয়ে দেবো হচ্ছে অ্যারেটাকে, এআর। আচ্ছা, এবার এই ডিসপ্লে মেথডটা কিভাবে ডিসপ্লে করবে? আমি ধরে নিচ্ছি কমা সেপারেটেড ওয়েতে আমি অ্যারেটার এলিমেন্টস গুলোকে ডিসপ্লে করবো। তো ফর এক্সাম্পল, যদি আমার অ্যারের কন্টেন্ট ডেটা হয়, স্ট্রেট দিয়ে রাখি, তো তাহলে পরে আমার ডিসপ্লে অ্যারেকে যদি কল করা হয় ওবিজে ডট ডিসপ্লে, তাহলে আমার আউটপুটটা এরকম যাতে আসে 1,2,3,4, আর লাস্টে একটা অ্যাডিশনাল কমা আসবে, ওটা আমরা প্রিভেন্ট করতে পারি, বাট একটু বেশি কোড লিখতে হয়, তাই উই আর নট গোয়িং টু বি বদার্ড অ্যাবাউট দ্যাট। বেসিক্যালি আমাদের ডিসপ্লে মেথডটা অ্যারের এলিমেন্ট গুলোকে তোর কমা সেপারেটেড প্রিন্ট করবে, দ্যাটস অল দ্যাট দ্য ডিসপ্লে মেথড ডাজ। এই জিনিসটা জাস্ট একটু তোর হেডিংটা লিখে নে, আর তারপরে আমি প্রোগ্রাম কোডটা দেখাচ্ছি। স্টেপ নাম্বার 2। হয়ে গেছে। তো ডিসপ্লে মেথডটা কেমন হবে দেখে নেওয়া যাক। নাও জাস্ট লাইক দি ইনপুট মেথড, যেখানে আমরা ভ্যালিড ইন্ডেক্সেস জেনারেট করছিলাম, ডিসপ্লে মেথডের জন্য আমাদেরকে ভ্যালিড ইন্ডেক্সেস জেনারেট করতে হবে, কারণ সেই প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে তো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু গুলো প্রেজেন্ট আছে, রাইট? তো প্রত্যেকটা ভেরিয়েবলকে দেখানোর জন্য আমাকে ভ্যালিড ইন্ডেক্স জেনারেট করতে হবে। তো ভয়েড ডিসপ্লে অ্যারে। আচ্ছা, তো সবার প্রথমে জেনারেট ভ্যালিড ইন্ডেক্সেস ফর এআরআর। তাহলে বল লুপটা কি লিখবো? ফর int I equal to 0, I less than equal to length arr dot length minus 1, তারপর I plus plus. কমা সেপারেটেড ডিসপ্লে করতে হবে, হেন্স আমরা কি ইউজ করব? প্রিন্ট না প্রিন্ট এলএস? একদম, Print. সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আমাকে কি করতে হবে? এই আই এর এলিমেন্টটাকে ডিসপ্লে করতে হবে, কারণ আই এর ভ্যালুটাই 0 থেকে এআরআর ডট লেন্থ মাইনাস 1 অব্দি যাচ্ছে। আই এর এলিমেন্ট কিভাবে ডিসপ্লে করব? Int arr ইন্ট I, লাগবে, no, arr I, এআরআর আই, আর print, সবার লাস্টে একটা কমা। ওকে, comma. আর এটা জাস্ট আমি তোর কি বলবো, যাতে আমার আউটপুট গুলো ঠিকঠাক থাকে সেটার জন্য করছি। তো এটা জাস্ট একটু দিয়ে দিস ব্ল্যাঙ্ক প্রিন্ট এলএন, যাতে ওই জিনিসটা ডিসপ্লে করার পরে পরের লাইনে যাতে কার্সারটা চলে যায়, যেটা আমরা প্যাটার্নে করে এসেছি। ঠিক আছে? এটা লিখে নে, তারপর একটা 10 মিনিটের ব্রেক নে, দেন উইল अगेन রিজিউম আওয়ার ক্লাস।
হয়ে গেছে? 10 মিনিটের ব্রেক নিয়ে নে, এখন 46 বাজে। সরি, আচ্ছা, তো এখন 46 যেহেতু বাজে, তো এটা কাজ কর তুই 6 PM এই ব্রেক নিয়ে নে একটা বলো, তারপরে আবার রিজিউম করবো। ওকে, নিজের ভিডিও অফ করে দে আর নিজেকে মিউট করে নে। কি অন হয়ে গেল সব? কি অন হয়ে গেল দেখি? হাউ টু গেট হেল্প সব উইন্ডোজ অন হয়ে গেছে। ও আচ্ছা, তুই F1 টিপেছিস বোধহয় কিবোর্ডে, হয়তো। ও ঠিক আছে, ওটাকে ক্লিক কর, ক্যান্সেল হয়ে যাবে। হয়ে গেছে। ঠিক আছে, 6টার সময় পাবে। আছিস? ওকে, হুম, চলে যাচ্ছিস। আচ্ছা, তো এবার একটা কাজ কর, তুই তোর মোবাইলে গুগল ক্লাসরুমটা খোল, আর তারপরে দেখ অ্যাডেস বলে একটা নতুন অ্যাসাইনমেন্ট আপলোড করেছি, ওই প্রোগ্রামস অন অ্যাডেস, ওটা একটু খুলে নে। ওকে, তো সব থেকে ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি, সব থেকে সিম্পল কোয়েশ্চেন এটা। আচ্ছা, তো কি বলেছে সব থেকে প্রথম কোয়েশ্চেনে? রাইট আ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন অ্যান অ্যারে অ্যান্ড ডিসপ্লে দি এলিমেন্টস ফ্রম ফার্স্ট টু লাস্ট। তো এসেনশিয়ালি এই প্রোগ্রামের মধ্যে এই ইনপুট মেথড আর ডিসপ্লে মেথডটা আমরা খাতায় এক্ষুনি তুই যেটা লিখলি, সেই দুটো মেথডটাকে এমপ্লয় করে তোকে এই প্রোগ্রামটাকে সলভ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? হুম। তাহলে তুই একটা কাজ কর, তুই এটা পেলে চলে আয়, ক্লিক কর, একটু স্ক্রল করে নিচে আয়, দেখ সেকেন্ড অ্যাসাইনমেন্ট, সেকেন্ড পোস্টেই পাবি হয়তো। আজকের ফোল্ডারটাকে এক্সপ্যান্ড কর, আজকের ফোল্ডারটাকে এক্সপ্যান্ড করার পরে দেখ 25শে ডিসেম্বর, সবার লাস্টে একটা নতুন ফাইল বানিয়ে দে। এটার নাম তুই দিয়ে দে হচ্ছে array1.java, অ্যারে কোয়েশ্চেন্স আর 1 নম্বর তাই। এন্টার। স্ক্র্যাচ থেকে যা যা লিখতে হয় সব কিছু লিখে ফেল, বল আপডেট কোডটা লিখে ফেল, একটু আসতে একটু লিখে ফেল। নিচের ওই ব্রেসটাকে ডিলিট করে দে। এখানে কি ইয়ে লিখবো? অ্যাপ দে আগে। ভয়েড ইনপুট। হ্যাঁ, সবার প্রথমে আগে ভয়েড ইনপুটটা লিখে নে, ইনপুট আর ডিসপ্লেটা লিখে নে, কারণ তুই জানিস এই দুটো লাগবে তোর। এটা একটা অ্যারে অ্যাকসেপ্ট করবে। তারপরে ওই কমেন্ট গুলো দেওয়ার দরকার নেই, ডাইরেক্টলি লুপ দিয়ে লেখা শুরু করে দিবি।
এলিমেন্ট সিঙ্গুলার। ডবল এস টার্মিনেটর দিয়ে দিতে পারিস বা একটা ওই কোলন দিয়ে দিতে পারিস, সুন্দর লাগে দেখতে, আর কিছু না। কোলন, সেমিকোলন নয়, বা ইকুয়াল টু, যা ইচ্ছা, হ্যাঁ। ডবল এস টার্মিনেটর। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার লুপটা কোথা থেকে শুরু হওয়া উচিত? হোয়াট ইজ দ্য ভ্যালিড ইন্ডেক্স রেঞ্জ? 0। খাতার মধ্যে যদি সেই ভুলটা করে থাকিস ওটা রেকটিফাই করে নিস। হুম। ওকে, আচ্ছা, হয়ে গেল। এরপরে আমার ডিসপ্লে মেথডটাও লাগবে, ওটাও লিখে ফেল। Enter more। হুম। কমা সেপারেটেড, ওকে, তো প্রিন্ট ইউজ করিস। সবার লাস্টে একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট এলেন ফর লুপের বাইরে। হয়ে গেল। এরপরে হচ্ছে তুই মেইন মেথডটা লিখে ফেল যেভাবে তুই লিখতিস। স্ট্যাটিকের এসটা ক্যাপিটাল হয়? দেখ, লাল স্কুইগলি লাইন দেখাচ্ছে। এটা তো এখানে দরকার নেই। মানে এটা এখানে দরকার আছে অ্যাকচুয়ালি। তোর এখনো তোকে তো আমি ওটা তো শেখাইনি, বাট স্টিল তুই যদি একটা জায়গায় লিখতে চাস স্ক্যানারটা, তাহলে তুই একটা হুম। কাজ করতে পারিস। আমি সেটা তোকে দেখিয়ে দিচ্ছি। ইনপুটের মধ্যে তুই যে স্ক্যানারটা লিখেছিস সেটাকে হুম। ইনপুটে না লিখে কি করবি, এই জায়গাটায় লিখবি, আর এর আগে একটা স্ট্যাটিক লাগিয়ে দিবি। এটা কেন কাজ করে, কিভাবে কাজ করে, সেটা আমি তোকে পরে যখন আমি অবজেক্টস এন্ড ক্লাসেস শেখাবো তখন বলবো। আপাতত জাস্ট টেক দিস ফর গ্রান্টেড। অ্যারের প্রোগ্রাম করার সময় বা ইন জেনারেল এমন যদি কোনো প্রোগ্রাম করিস
যেখানে তোকে দুটো মেথডে, দুটো বা দুটোর বেশি মেথডে ইনপুট নিতে হবে। লাইক ফর এক্সাম্পল এখানে ইনপুট মেথডে আর মেইন মেথডে তোকে ইনপুট নিতে হবে। এরকম দুটো জায়গায় লেখার থেকে ভালো একদম উপরে একবার লিখে দিবি। ওকে, তাহলে আর ভিতরে এখানে আর লিখতে হবে না, ব্যাকস্পেস দিয়ে দে 3টে। আর যেভাবে তুই এসসি ডট নেক্সট ইন দিয়ে ইনপুট দিস সেভাবেই তুই ইনপুট নিবি যে কোনো জায়গায়, একবার উপরে লিখে দেওয়া থাকলে। সবার প্রথমে ইউজার থেকে কি তাহলে ইনপুট নিতে হয় খাতা একটু দেখ। স্টেপ 1-এ কি ছিল? টেকিং ইনপুট ইন দি অ্যারে। হুম, কি ইনপুট নিতে হয় স্টেপ 1-এ? সাইজ। সাইজটা ইনপুট নিতে হয়। তো ইউজারকে একটা প্রম্পট দে, এন্টার দি সাইজ অফ দি অ্যারে। আজকে কি তোদের ওখানে বনফায়ার হচ্ছে নাকি? না না না, আমরা নর্মাল আমরা ফ্রেন্ডস মিলে কয়েকটা পার্টি অ্যারেঞ্জ করেছি। বাইরে না তোদের ওখানে নিশ্চয়ই কোনো কমিউনিটি হল আছে? হ্যাঁ হ্যাঁ। ভালো ভালো। খাওয়া দাওয়াতে মেনু কি? মেনু তো ডিসাইড করলাম সকালবেলা, মোমো অ্যান্ড অল, কোল্ড ড্রিঙ্কস, মোমো, পিজা। এটা কি অলরেডি অর্ডার দিয়েছিস নাকি নিচে যে আবার তোকে জোগাড় যন্ত্র করতে হবে? না, আর একজন আছে, একজন অর্ডার দিয়ে দেবে আমাদের আচ্ছা মধ্যে। আচ্ছা আচ্ছা, বাহ ভালো। মোমো এখানে তুই কোথা থেকে অর্ডার দিস? ওয়া মোমো। আচ্ছা, এখানে ও মোমো কোথায়? ডানলপে আছে একটা, একটা বেলঘড়িয়াতে আছে। বেলঘড়িয়াতে কোথায়? বেলঘড়িয়াতে নতুন খুলেছে ওই বাটার সামনে। ও তাই নাকি? আচ্ছা হুম, আচ্ছা, ঠিক আছে, যেতে হবে তাহলে। তাহলে আমি হ্যাঁ দমদম নতুন খুলেছে। কাছাকাছি পাই না। ভালো। ডানলপেও তো আছে। ডানলপটা তো দূরে আমার বাড়ির থেকে, বাটা তো কাছে। কোথায় থাকো তুমি? বলেছিলাম না তোর নিমতার দিকে, বেলঘড়িয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি আগে ওইদিকেই থাকতাম, বাদামতলার হ্যাঁ ওইদিকে। হ্যাঁ বলেছিলি। বাদামতলার ওখানে কোথায় থাকতি? যতীন দাস? ও, না ওটা আমার মামার বাড়ি। আচ্ছা আচ্ছা ওই ব্রিজের নিচের ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওখানে তো দুর্গাপুজো টুজো বাড়ির হয় অনেকের। হুম। টার্মিনেটর। আচ্ছা হলো। এরপরে হচ্ছে তোকে কি করতে হবে? হ্যাঁ, এরপরে যেটা বলেছিলাম নেক্সট স্টেপ কি? স্টেপ 1 এর সাব পার্ট বি। ইনিশিয়ালাইজ দ্য অ্যারে উইথ দ্য সাইজ। একদম করে ফেলো। এটার নাম এআরআরডি দিয়ে দেয়, আর এটাকে একটা ইন্টিজার অ্যারেই ধরে না। আপাতত আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা ইন্টিজার অ্যারে ইউজ করব, আনলেস আদারওয়াইজ ইটস মেনশনড, আনলেস ইট ইজ মেনশনড। হলো। এরপরে সাব পার্ট সি তে কি ছিল? হ্যাঁ, এবার এটা বানাতে হবে তো, তাহলে এটা একটু বানিয়ে নে সবার উপরে। এটা কলটা করে না, তারপরে বানাস। ইনপুট কিছু একটা পাঠাতে হবে, সেটা পাঠিয়ে দাও। যখন লিখছিস শুধু এআরআর লিখবো। এআরআরটা ভেরিয়েবল না এআরআরটা অ্যারে, সেটা এখানে কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে আর দেখাবো না, শুধু এআরআর। এর মধ্যে উপরে ভেরিয়েবল তুমি পাঠালাম, তারপরে টার্মিনেটর। হ্যাঁ, টার্মিনালটা দিয়ে দাও। ঠিক বুঝলাম না, এখানে এখানে কি নেবো লিখবি? না, এখানে কি দিবি? অ্যারের ইয়েটা। ঠিক বুঝলাম না, তুই এটার কথা বলছিস? ও কল ইনপুট তো মেথড। এখানে করছি না, হ্যাঁ। ইনপুট মেথড তো অলরেডি আছে তোর, এটি তো তুই সবার প্রথমে লিখলি। তোকে যেটা হুম, করতে হবে এখন সেটা হচ্ছে
এই অবজেক্ট যেটা তোর নিচে আছে মেইন মেথডে, এই অবজেক্টটাকে তোকে এখানে আগে বানাতে হবে। এই অবজেক্টটা কার? অবজেক্ট হচ্ছে এই ক্লাসের অবজেক্ট, ওটা বানিয়ে ফেল। ক্লাসের নাম দেখ উপরে লেখা আছে array1। So these are টার্মিনেটর। আচ্ছা, এবার আরে তুই ইনপুট নিবি, ইনপুট নেওয়ার পরে কি করতে হবে কোয়েশ্চেনটা একবার দেখে নে। রাইট এ প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন অ্যান অ্যারে এন্ড ডিসপ্লে দি এলিমেন্টস ফ্রম ফার্স্ট টু লাস্ট। তো তাহলে ডিসপ্লে করতে গেলে কাকে কল করতে হবে? ডিসপ্লে মেথড। একদম করে ফেলো। কি করে কল করতে হবে দেখো খাতায় লেখা আছে। obj ডট ডিসপ্লে। একদম এখানে এর নিচে এন্টার মোড। হ্যাঁ, হুম টার্মিনেটর দিয়ে দে। হ্যাঁ, এবার তাহলে চালিয়ে দেখে নেওয়া যাক। চালা, রাইট সাইডে ক্লিক কর, ক্যাপিটাল এ ট্যাব, তারপরে 1 দে, ওটাই ডিফারেন্সিয়েট করছে, তারপরে ট্যাব, এন্টার। 5 দিয়ে দে, 1 থেকে 5 পরপর। এইভাবে না, এইভাবে আমারই তো ব্যাকস্পেস আছে। মার, আবার একটা ব্যাকস্পেস মার, এন্টার মার, একটা করে নাম্বার দিবি, এন্টার মারবি, একটা নাম্বার দে, এন্টার, তারপর টু, আরে ওইভাবে করতে হবে না, ওটা প্রথমটার জন্য হয়েছে। 3 এন্টার, 4 এন্টার, এইভাবে। ওকে, আউটপুট আমার চলে আসলো। আচ্ছা, এবার একটা কাজ করা যাক। এবার একটু জাস্ট এটাকে একটু তো সুন্দর করে দেখানোর জন্য তুই একটা কাজ যেটা করতে পারিস, সেটা হচ্ছে তোর মেইন মেথডের মধ্যে ডিসপ্লে করার আগে এখানে তুই একটা ইউজারকে মেসেজ দেখিয়ে দিলি, কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দি এলিমেন্টস অফ দি অ্যারে আর। তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, ইউজার বুঝতে পারবে হোয়াট আর দিস নাম্বারস। ঠিক আছে, আচ্ছা। এবার তাহলে সেই প্রোগ্রামটার ব্যাপারে আমরা সবার প্রথমে ডিসকাস করছিলাম, সেই প্রোগ্রামটা তাহলে একটু দেখে নেওয়া যাক। এটা আমি লিখছি, তুই জাস্ট আমাকে একটু হেল্প করবি করার জন্য। এটা কাজ করতে গুগল মিটে চলে যায়, বেটার হবে। হুম আচ্ছা, তো এটা হচ্ছে তোর মার্কস ক্যালকুলেশন। তো আমি এটা কাজ করছি, আমি জাস্ট এই বেসিক বল আপডেট কোডটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে আমি যেই কোডটা লিখবো সেই কোডটা হবে হচ্ছে তোর ইসের কি বলে, তোর নর্মাল যেই কোডটা আমরা লিখতাম মার্কস ক্যালকুলেশন। তো এখানে কি, এখানে ইউজার থেকে আমি তোর ইউজারের সাবজেক্ট গুলো চাইবো, সে আমি ওর টোটাল মার্কস আর অ্যাভারেজ মার্কসটা ক্যালকুলেট করবো। তো ইনিশিয়ালি আমরা যেরকম ভাবে প্রোগ্রাম করাটা শিখেছিলাম, সেইখানে আমাদের নাম্বার অফ সাবজেক্টসটা কনস্ট্যান্ট থাকতো না সবসময়, হুম বা 4 এক্সেট্রা। তো সেরকম ভাবে সেই প্রোগ্রামটাই নাহলে আমরা প্রথমে লিখি। তো ইউজার থেকে সবার প্রথমে আমরা ধরে নেই কম্পিউটারের মার্কসটা চাই, প্রিন্ট enter the marks of computer। তারপরে সাপোজ ইউজার কম্পিউটার বলে একটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট করলো সি ডট নেক্সট ডাবল। এরকম ভাবে সাপোজ আরো দুটো সাবজেক্টের মার্কস আমি চাইলাম, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে বায়োলজি, আর এটা আমি দিয়ে দিলাম সাপোজ ফিজিক্স। তারপরে আমি টোটাল কি করে ক্যালকুলেট করব? ডাবল টোটাল ইকুয়াল টু টোটাল মার্কস। কিভাবে ক্যালকুলেট করব? এটা একটা সাবজেক্টের মার্ক, এটা একটা সাবজেক্টের মার্কস, এটা একটা সাবজেক্টের মার্কস। টোটাল মার্কস কি করে ক্যালকুলেট করব? তাহলে একদম
কম্পিউটার প্লাস বায়োলজি প্লাস ফিজিক্স। এবার হচ্ছে অ্যাভারেজ মার্কস, এটা কি করে ক্যালকুলেট করব? total marks by 3. একদম টোটাল মার্কস বাই 3.0 দিয়ে দিই। এরপরে আমি সবার পরে ইউজারকে আনসারটা দেখাতে পারো। টোটাল মার্কস হচ্ছে আমার টোটাল মার্কসে আছে, আর অ্যাভারেজ মার্কস আমার অ্যাভারেজ মার্কসে আছে। ওকে, চালালেও চলবে, চালিয়ে একবার দেখে নেওয়া যাক। আশা করছি আউটপুটটা দেখতে পাচ্ছিস, একটু বড় করে দিই। এটা মার্কস অফ কম্পিউটার। সাপোজ কম্পিউটারে পেয়েছে সে 95, বায়োলজিতে পেয়েছে সে 100, ফিজিক্সে পেয়েছে সে 90। টোটাল মার্কস 285.0, 95.0। ঠিক আছে, অ্যাভারেজ মার্কস। এবার তুই আমাকে একটা কথা বল, এই প্রোগ্রামটাকে যদি আমাকে ডায়নামিক বানাতে হয় বা আরো জেনারিক বানাতে হয়, তাহলে আমরা কোন জিনিসটাকে অ্যারেতে রাখা প্রেফার করব? আমরা এইগুলোকে অ্যারেতে রাখা প্রেফার করব, নাকি এটাকে অ্যারেতে রাখা, না এটা? কোনটা করব? সাবজেক্টস গুলো। একদম, সাবজেক্ট গুলো আমরা অ্যারেতে রাখা প্রেফার করব। তাহলে একবার দেখে নেওয়া যাক মার্কস ক্যালকুলেশন অ্যারে আমরা কিভাবে তাহলে বানাই। মার্কস ক্যালকুলেশন অ্যারে ডট জাভা। কপি দিস এন্টায়ার থিং, এখানে পেস্ট করে দিই। কপি ক্যালকুলেশন মার্কস ক্যালকুলেশন অ্যারে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার মার্কস ক্যালকুলেশন অ্যারে জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিই। তাহলে আমি কি করবো, তাহলে আমাকে এতগুলো ভেরিয়েবল নেওয়ার দরকার নেই। সবার প্রথমে আমাকে কি করতে হবে, সবার প্রথমে আমাকে ইউজার থেকে নাম্বার অফ সাবজেক্টসটা চাইতে হবে, যে তুমি কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিয়েছো। তো I'm just commenting out this entire thing. System.out.print enter the number of subjects. তো আমাকে নাম্বার অফ সাবজেক্টস এখানে দেবে, তো এটা আমি নাম সাপোজ দিচ্ছি হচ্ছে তোর সাবজেক্ট কাউন্ট টু sc.nextInt। ঠিক আছে, এবার আমাকে যে অ্যারেটা বানাতে হবে সেই অ্যারেটার আমার সাইজ কি হবে? সাইজ হলো array.length -1. না না, ওটা তো তুই একটা জেনারিক অ্যারের সাইজ বলছিস। আমরা যে অ্যারেটা এখন বানাবো, যার মধ্যে আমরা প্রত্যেকটা আচ্ছা, সাবজেক্টের ওটা মার্কস রাখবো, 3. সবসময় 3 হবে? আমরা ইউজার থেকে তাহলে এটা চাইলাম কেন? আর তাহলে sc.nextInt সাইজ ইকুয়াল টু আরে, sc.nextInt আমরা কতগুলো সাবজেক্ট ইউজার যে কতগুলো সাবজেক্টের ইউজার পরীক্ষা দিয়েছে সেটা কোন ভেরিয়েবলে আমরা রাখছি? সাবজেক্ট কাউন্ট। সাবজেক্ট কাউন্টে রাখছি। তাহলে ইউজার থেকে আমরা কতগুলো মার্কস ইনপুট নেব? যতগুলো দেবে সাবজেক্ট কাউন্টে। একদম। তার মানে আমাকে প্রত্যেকটা মার্কস গুলো আমরা কোথায় রাখছি? অ্যারেতে রাখছি। তাহলে সেই অ্যারে সাইজ কত হবে? সাবজেক্ট কাউন্ট যতগুলো ইয়ে। সাবজেক্ট কাউন্ট। হুম, আচ্ছা, এবার তুই আমাকে বল, এখানে যখন আমরা মার্কসটা ইনপুট নিচ্ছিলাম, আমরা এখানে কি ডাবল টাইপ মার্কস ইনপুট নিচ্ছিলাম, রাইট? হুম, তাহলে আমাদের অ্যারেটা কি টাইপের হওয়া উচিত? এখানে যখন আমরা মার্কস নিচ্ছিলাম, আমরা ডাবল টাইপের মার্কস নিচ্ছিলাম। হুম, তাহলে আমাদের অ্যারেটা কি হুম। টাইপের হওয়া উচিত? ইন্টিজার? ডাবল ডাবল টাইপের। ডাবল অ্যারে। তাহলে ডাবল মার্কস এর মার্কস নাম দিচ্ছি ইকুয়াল টু নিউ ডাবল সাবজেক্ট কাউন্ট। ওকে, আচ্ছা, এরপরে আমাকে এখানে মার্কসটা ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য আমরা অলরেডি মেথড বানিয়েছি, এই মেথডটা তাহলে কপি করে পেস্ট করা যাক। কপি, এখানে এখানে আমি পেস্ট করে দিই। এবার তুই আমাকে একটা কথা বল, এটা হচ্ছে আমরা এখানে যে মেথডটা বানিয়েছিলাম, এই মেথডটা কি এই মার্কসের জন্য চলবে? মানে ফর এক্সাম্পল আমাকে ইনপুট নিতে হলে কি করতে হবে, এই ক্লাসের আগে একটা অবজেক্ট বানাতে হবে, সেটা একটু বানিয়ে নিই। হুম, তো এরপরে আমি যদি ওবিজে ডট ইনপুট তারপরে যদি মার্কস পাঠিয়ে দিই, তাহলে ফর ডাবল টাইপ অ্যারে এই মেথডটা কি ইনপুট নিতে পারবে? না, তাহলে এই মেথডে আমাকে কি চেঞ্জেস করতে হবে যাতে ও ডাবল টাইপ ডাবল অ্যারে? অ্যারে। একদম। আর কোনো চেঞ্জেস করতে হবে? না, করতে হবে না। আমি শুধু এখানে এন্টার এলিমেন্ট 1 এর জায়গায় এন্টার মার্কস অফ সাবজেক্ট 1 দিয়ে দিই, যাতে ইউজারের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তো
এই এতগুলো ভেরিয়েবলের জায়গায় আমি জাস্ট একটা অ্যারে বানালাম, আমাদের কাজ হয়ে গেল। এতগুলো ভেরিয়েবল শুধু 3টে সাবজেক্টের জন্য আমাকে লিখতে হয়েছিল। বাট ভাব, যদি ইউজারের 10টা সাবজেক্ট থাকে যেরকম তোর আছে, তাহলে আমাকে 10টা ভেরিয়েবল লিখতে হতো। তো এরকম কত হুম প্রোগ্রাম আমরা বানাতাম। তো এবার তুই দেখে নে এটা ডাইনামিক কি হবে, সেটাতে আমি আসছি। আচ্ছা, এরপরে হচ্ছে টোটাল মার্কস ক্যালকুলেট করা। এবার টোটাল মার্কস আমরা ক্যালকুলেট করব হচ্ছে লুপ দিয়ে। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেট করব? আমার টোটাল মার্কস বলে একটা ভেরিয়েবল লাগবে। ওকে, আমাকে যখন ক্যালকুলেট করতে হবে টোটাল মার্কস, আমাকে প্রত্যেকটা মার্কস অ্যাক্সেস করতে হবে অফ দিস মার্কস অ্যারে। হুম তাহলে আমাকে এই মার্কস অ্যারের ভ্যালিড ইন্ডেক্স জেনারেট করে একটু দেখাতো, কি লিখবো ভ্যালিড ইন্ডেক্স জেনারেট করার জন্য মার্কস অ্যারের? মার্কস হলো 0, ফর ইন্ট i ইকুয়াল টু 0। int i equal to 0, হুম, আর i less than equal to অ্যারের নামটা দেখে নিই। array, হ্যাঁ, marks dot length -1, একদম ঠিক, মার্কস ডট লেন্থ -1 i প্লাস প্লাস। এবার এর ভিতরে আমি ith মার্কটা কি করে অ্যাক্সেস করব? mark এর ব্র্যাকেটের ভেতরে i। একদম। এবার ওটাই আমি যদি টোটাল মার্কসের মধ্যে অ্যাড করে দিই, তাহলে পরে আমি টোটাল মার্কসটা পেয়ে যাবো না? i এ যাবো, হ্যাঁ। তাহলে কি লিখবো? টোটাল মার্কস টোটাল মার্কস প্লাস ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু এ মার্কস i, মার্কস আই, একদম ঠিক, মার্কস i। মার্কস আই। টোটাল আমার ক্যালকুলেট করা হয়ে গেল। এরপরে অ্যাভারেজও আমি এখান থেকে ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি। হুম বাট আচ্ছা, এবার আমার এখানে একটু চেঞ্জ করতে হবে। হাউ শুড আই হুম নাও ক্যালকুলেট দি অ্যাভারেজ মার্কস? এখন তো অ্যাভারেজ মার্কস নিশ্চয়ই 3 হবে না। সাবজেক্ট কাউন্ট বাই একদম সাবজেক্ট ঠিক, কাউন্ট। সাবজেক্ট কাউন্ট। মাই প্রোগ্রাম ইজ ডান। ইনপুট মেথড এটা চেঞ্জ করে অ্যারে নিয়ে নিলাম, আর এরপরে এটা লিখলাম। ঠিক আছে, তো এরপরে দেখ, আমাদের আগের প্রোগ্রামটা 3টে সাবজেক্টের মার্কস শুধু ইনপুট নিতে পারতো। কারেন্টলি আমাদের এই প্রোগ্রামটা যে কোনো সাবজেক্টের মার্কস ইনপুট নিতে পারে। এটা একটু চালিয়ে নিই। আমি আমি এটাকে ম্যাক্সিমাইজ করছি, জাস্ট একটু দাঁড়া। Array। আশা করি দেখতে পাচ্ছিস। হুম ঠিক আছে, let's say, আমার কাছে 3টে সাবজেক্ট আছে, টিভি, আর তারপরে হচ্ছে 90, 95, ধরে নে 100। ঠিক আছে, 285 আর 95। এরপরে যদি হুম আমি চাই 5টা সাবজেক্টের মার্কস ক্যালকুলেট করতে, আমি তাও ক্যালকুলেট করতে পারবো ইউজিং দ্য সেম প্রোগ্রাম। ধরে নে 80 পেয়েছে, 70 পেয়েছে, 90 পেয়েছে, 100 পেয়েছে, 95 পেয়েছে, হয়ে গেল। তাহলে ওয়ান প্রোগ্রাম that can be sent out to different schools, and every student can calculate their total marks and average marks. তাহলে আমাকে বেশি খাটতে হলো না, একটাই প্রোগ্রামে হুম সবকিছু হয়ে গেল। আর যদি এই প্রোগ্রামে কোনো প্রবলেম হয়, আমাকে একটা প্রোগ্রামের মধ্যেই প্রবলেমটা দেখতে হবে, মাল্টিপল প্রোগ্রামসও দেখতে হবে না। So this is the benefit of using an array. Instead of having multiple programs accomplishing the same thing, we can have just a single program using arrays accomplishing everything. মানে এটা একটা জেনারিক প্রোগ্রাম হিসেবে তুই বলতে পারিস। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কেন অ্যারে দরকার? হুম যদি ক্লিয়ার হয়ে থাকে, এরপর তাহলে নেক্সট প্রোগ্রামটা করা যাক। নাম্বার 2, write a program to input numbers in an array and display the elements from last to first. এই জায়গাটায় ডিফারেন্সটা আছে, লাস্ট টু ফার্স্ট। তো আমাকে বলতো, আমাকে তাহলে ডিসপ্লে করার সময়, মানে এখানে আমাকে ডিসপ্লে মেথডের মধ্যে মডিফিকেশন করতে হবে। অলরাইট, ডিসপ্লে করার সময় আমাকে ইন্ডেক্স কত থেকে কত for জেনারেট করতে হবে? I equal to array ARR dot length -1 to 0। একদম ক্লাস থেকে ফার্স্ট হয়ে যাবে। অ্যারে হুম ওয়ান প্রোগ্রামটাকে কপি কর, মডিফিকেশন কর, হয়ে গেল, কাজ শেষ। কপি দিস, নতুন একটা বানিয়ে না।
আগে সবার প্রথমে এটা করিস, এটা করার আগে ঠিক আছে করে নে, এটা ধরেছিস যখন করে নে, ক্লাসের নামটা চেঞ্জ করে দিস। হুম। আচ্ছা, এটা একটা ইনক্রিজিং লুপ না ডিক্রিজিং লুপ? এটা হলো ডিক্রিজিং। তাহলে সেইভাবে চেঞ্জেস গুলো করিস। অন ক্লাস চেঞ্জ করে না। আর এই ক্লাসের এই অবজেক্টটা ক্রিয়েট করে না। ব্যাস হয়ে গেল, চালিয়ে নে প্রোগ্রামটা। অ্যারেসেসটা 5 দিস, ইনপুট করতে সুবিধা হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, নেক্সট প্রোগ্রাম, কোয়েশ্চেন নাম্বার 3। কি বলে স্যার? Write a program to input numbers in an array and display all numbers in the array except for 7 and 9. Okay? আচ্ছা, তো তোকে আমি প্রোগ্রাম করানোর সময় জাম্প স্টেটমেন্ট গুলো বলেছিলাম, জাম্প স্টেটমেন্টের ব্যাপারে, ব্রেক, কন্টিনিউ হুম। বলেছিলাম। আচ্ছা, তো এখানে ব্রেক আর কন্টিনিউ এর মধ্যে কোনো একটা জাম্প স্টেটমেন্ট ইউজ হবে। তো ফর এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিই এটা তোকে কি করতে হবে। লেটস সে ইউ হ্যাভ অ্যান অ্যারে অফ সাইজ 5 containing these elements: 1, 2, 7, 4 and 9. Okay, suppose this is your array. তো এই পার্টিকুলার প্রোগ্রামের অনুসারে তোকে এই অ্যারেটার আউটপুট কিভাবে দেখাতে হবে, কি কি এলিমেন্ট ডিসপ্লে হবে? 1, 2, 7, 4, 7 9. হবে? কোয়েশ্চেনটা পড়। All except 7 and 9. 1, 2, 4. একদম 1, 2 আর 4 ডিসপ্লে হবে। ওকে, 7 আর 9 ডিসপ্লে হবে না। তো তোর ওই ডিসপ্লে মেথডের মধ্যেই তোকে চেঞ্জেসটা করতে হবে, রাইট? তো এবার ডিসপ্লে মেথডের মধ্যে সামহাউ if the current element is 7 or 9, you need to skip that element, skip displaying that element. আচ্ছা, তো আমাকে বল আমি কারেন্ট এলিমেন্টটা কিভাবে পাই? কারেন্ট এলিমেন্ট মানে হচ্ছে ith এলিমেন্ট। এটা খাতার মধ্যে লিখে রাখতে পারিস, আমি এই টার্মটা খুব বলবো, হুম। রেফার করতে পারিস। কারেন্ট এলিমেন্ট মানে আমি বলতে চাইছি হচ্ছে ith এলিমেন্ট। বলতো ith এলিমেন্ট কি করে আমি অ্যাক্সেস করবো অ্যারের? অ্যারের নাম যদি arr হয়, ARR I. একদম arri। তাহলে আমার ith এলিমেন্ট আমাকে টেস্ট করতে হবে এটা 7 বা 9 কিনা। যদি এটা 7 বা 9 হয় তাহলে পরে আই উইল নট ডিসপ্লে দ্যাট এলিমেন্ট। হুম। ওকে, তো তাহলে আমাকে একবার জাস্ট বল, হাউ শুড আই চেক ইফ দ্য কারেন্ট এলিমেন্ট ইজ 7 অর 9? কন্ডিশনটা কিভাবে লিখবো? If ARR I equal to 7. Except 7 7 and 9. তাহলে and. অ্যান্ড না, কেন অ্যান্ড না? And. অ্যাট এ টাইম একটা এলিমেন্ট কি 7 আর 9 দুটো হতে পারে একসাথে? না, or ও, 9. হ্যাঁ Or ARR I equal to 9. একদম। তাহলে আমরা দেখাবো না এলিমেন্টটাকে, আদারওয়াইজ দেখাবো। ওকে, হুম। বাস করে ফেল তাহলে। এটার জন্য কিন্তু অ্যারে 1টাকে কপি করিস, অ্যারে 2টাকে না, প্রথম থেকেই দেখাস। দেখাল এটা। আগে ক্লাসের নাম টাম গুলো চেঞ্জ করে নিস। এখানে শুধু তোকে ডিসপ্লে মেথডটাকে মডিফাই করতে হবে, বাকিগুলো সব সেমই থাকবে। বাকি সব সেম, ডিসপ্লে মেথডটাকে শুধু মডিফাই করতে হবে।
এখান থেকে ডিসপ্লে মেথডটা কোথায় আছে? হুম হুম ব্যাস দেখি কিভাবে করিস। এর আগে হ্যাঁ, তাহলে স্কিপ করব। স্কিপ কিভাবে করব? ব্র্যাকেট দেবো না? দে। আচ্ছা, তুই কিন্তু কোয়েশ্চেনটা ভুল বুঝেছিস। আমার এলিমেন্টটা যদি 7 বা 9 হয় তাহলে আমি এলিমেন্টটাকে দেখাবো না। ও 7 বা আচ্ছা, 9 বাদে সবকটা এলিমেন্ট দেখাবো। তাহলে এটাকে নট ইকুয়াল টু করে দিলেই তো হয়। ঠিক, করতে পারিস, করে ফেল। যদি তুই নট ইকুয়াল টু করিস তাহলে কিন্তু অর আর থাকবে না, তাহলে ওটা অ্যান্ড হবে। অ্যান্ড হবে। এলিমেন্ট শুড নট বি ইকুয়াল টু 7 অ্যান্ড ইট অলসো শুড নট বি ইকুয়াল টু 9। দুটো অ্যাম্পারসেন্ট, ঠিক আছে? হুম, নিচে একটা স্পেস হয়ে গেছে। এখানে দুটো অ্যাম্পারসেন্ট হবে, একটা নয়। ইউজ দ্য শর্ট সার্কিট, লজিক্যাল শর্ট সার্কিট অপারেটর। আরেকটা দিয়ে দে। Yes. হুম, হয়ে গেল, প্রোগ্রামটাকে চালিয়ে নে। দাঁড়া, ডিসকানেক্ট হয়ে গেছে, ওয়েট কর, দাঁড়া। প্রত্যেকদিন কখনো কখনো এটা হবেই, ধরা বাঁধা জিনিসটা। একটুখানি ট্রাইং, দাঁড়া। ছেড়ে দিচ্ছি। এর একটা দুটো প্রোগ্রাম আর করে নি, তারপরে ছেড়ে দিচ্ছি আমি। হুম। যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি, ছেড়ে দিচ্ছি এক্ষুনি। ফেল টু কানেক্ট। দাঁড়া একটু। তুই একটা কাজ কর, রিফ্রেশ কর, বেস্ট হয়। না 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 না, ক্যান্সেল 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 ক্যান্সেল। বাস কানেক্টেড। ওকে, লেখো। দাঁড়া 1 মিনিট, দাঁড়া, এখন এটা লিখিস না, জাস্ট 1 মিনিট। 1 মিনিট দাঁড়া। হুম, আমাকে এখানে আগে ওই ফোল্ডারে নেভিগেট করে আসতে হবে। আচ্ছা, এবার লেখ। হ্যাঁ, হুম, enter। সেই এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাই দিস, মানে 5খানাই এলিমেন্ট দিস, বাট দুটো এলিমেন্ট যাতে 7 আর 9 হয়। এখন ওয়েট করাচ্ছি। চলে এসছে। এন্টার কর এলিমেন্ট। 5। দুটো এলিমেন্ট যাতে 7 আর 9 হয়, বাস। নেই। ঠিক আছে, 1 to 4। তো এখানে জাস্ট তোর আউটপুটটা, তোর কি বলবো, ওই লেখাটা একটু মিসলিডিং, তো এখানে এটা চেঞ্জ করে দিলে ভালো হয়। এলিমেন্টস অফ দি অ্যারে এক্সেপ্ট 7 and 9 are, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রোগ্রাম। আচ্ছা, এটা আমরা কি নেবো? এটা আমরা নিয়ে নিই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5।
এই প্রত্যেকটা কোয়েশ্চেনে তোকে শুধু ওই ডিসপ্লে মেথডটাকেই মডিফাই করতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে কি বলেছে? ইউ নিড টু প্রিন্ট দি স্কোয়ারস অফ অল এলিমেন্টস which are greater than 10, আর যেগুলো 10 এর থেকে বড় নয় সেগুলোকে জাস্ট অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দিবি। তো একটা এক্সাম্পল নিয়ে নে, ধরে নে তোর এটা তো হচ্ছে তোর অ্যারে 1 2 10 11 4 আর 5, এটা যদি তোর অ্যারে হয় তাহলে এই কোয়েশ্চেনটার অনুসারে এটাকে তোকে কিভাবে দেখাতে হবে, এর আউটপুট কি আসবে? 11 এর স্কোয়ার তাই না, যেগুলো 10 এর থেকে বড় সেইগুলোর তুই স্কোয়ার দেখাবি, আর যেগুলো 10 এর থেকে বড় নয় সেগুলো অ্যাজ ইট ইজ দেখাবি। আচ্ছা, তাহলে 1 2 10 হুম, 1 121 4 আর 5, 5 ঠিক আছে, বাস ডিসপ্লে মেথডটাকে মডিফাই করলেই হয়ে যাবে, করে ফেল। বুঝতে পারছিস স্ট্যাটের প্রোগ্রামগুলো? হুম। লিনিয়ার সার্চ, বাবল সর্ট এগুলো করাবো, তার আগে একটু অ্যারেতে একটু ফ্যামিলিয়ার হয়ে নে, কয়েকটা ইজি প্রোগ্রামগুলো করে। অ্যারে 5, আরে 4 কই? অ্যারে 4টা আমি ওটা স্কিপ করেছি, ও ডট জাভা, ওটাকে ডিলিট করে নে, নাহলে সিনট্যাক্স হাইলাইটিংটা আসবে না, সিনট্যাক্স হাইলাইটিং নেই, ডিলিট করে দে। নতুন একটা বানা, অ্যারে 5 ডট জাভা। কন্ট্রোল ভি, ক্লাসের নামটা প্রথমে চেঞ্জ করে নে। ভুল জায়গায় হাত পড়ে গেছে। ইন্টু করে দিই। একদম ছোট্ট এক্সপ্রেশন হবে না, ম্যাথ ডট পাও দিয়ে তো বড় এক্সপ্রেশন লেখার কি মনে হয়? হুম। সবসময় এগুলোকে ব্র্যাকেটে রাখবি, যদিও এখানে রাখার দরকার নেই, প্রথমে এটাই হবে, কারণ প্লাস আর ইনটুর মধ্যে তোর প্রিসিডেন্স হচ্ছে এর বেশি। এলিমেন্টস হয়ে গেল কি করে? এলস কি করবো? হুম। চলো প্রোগ্রামটা কয়েকটা এলিমেন্ট 10-এর থেকে বড় দিস।
ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট প্রোগ্রাম তোর 6:50 ছেড়ে দিচ্ছি। এটা খুবই হুম। সিম্পল, সেই ডিসপ্লে মেথডকেই মডিফাই করতে হবে। দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 6. এটা প্রোগ্রাম টু ইনপুট নাম্বারস ইন Odd অ্যান অ্যারে, number. ডিসপ্লে দি অড নাম্বারস। করে ফেলো, করে ফেলে চলে যাও। এটা অ্যারে। আর এ হচ্ছে 6 ডট জাভা। পেস্ট করে দিতে পারিস। ক্লাসের নামটা চেঞ্জ করে দিস শুধু। আচ্ছা, তো তোর কোন এনভায়রনমেন্টটা ভালো লাগে? রেপেল ভালো লাগে নাকি ব্লুজে ভালো লাগে? রেপেল। কিন্তু এত কষ্ট করে যে লিখে চালাতে হয়। তাও রেপেলই ভালো। আচ্ছা, ডিসপ্লে মেথড জাস্ট মডিফাই করতে হবে। জাস্ট অড এলিমেন্ট গুলোকে ডিসপ্লে করতে হবে, ইভেন গুলো দেখানোর দরকার নেই। সিস্টেমের এসের আগে যা একটা ট্যাব দিয়ে দে। বাস। বাস হয়ে গেল, চলো। ছোট ছোট প্রোগ্রাম। ওয়ান টু থ্রি ফোর ফাইভই দিয়ে দে। ওকে, হুম। ঠিক আছে। চল তাহলে আজকের জন্য এটুকুই। হোমওয়ার্ক গুলো দিয়ে দেবো, পড়ে নিস আস্তে আস্তে। ঠিক আর আছে। কালকে আমার একটা ক্লাস আছে 11:30 অবধি, অথবা 12টা থেকে হতে পারে। তাহলে ছেড়ে দে, অত চাপ নিয়ে লাভ নেই। ওয়েডনেসডে ফ্রি আছি। হবে ওয়েডনেসডে। ওয়েডনেসডে। আচ্ছা ঠিক আছে তাহলে। তোর ওকে, টিউসডে সকালে ফ্রি আছিস? হ্যাঁ। তাহলে কি পরপর, মানে সেই সপ্তাহে কিন্তু 4 দিন ক্লাস হয়ে যাবে, অসুবিধা হবে? আমি হোমওয়ার্ক নাহলে না। দেবো, এক্সট্রা ক্লাসেস গুলোর দিন। হুম। অসুবিধা নেই তো? না না। ঠিক আছে, তো তাহলে 28, 29, 30 আর 1 তারিখ, এই 3 দিন ক্লাস, 4 দিন ক্লাস তাহলে। ঠিক আছে। আর সকালবেলায় আমি তোকে যদি সকালবেলায় আমি করাই, আমি তোকে আগের থেকে বলে দেবো। তোর প্রবলেম না থাকলে আমাকে জানিয়ে দিস। ঠিক আছে। আচ্ছা, হুম। টাটা, ক্রিসমাস বাই। এনজয়। হ্যাঁ।